হ্যালো 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 কি অবস্থা আপনাদের সবার? কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আপনাদের তো আমিও আছি মোটামুটি ঠিকঠাক। কি অবস্থা পোলাপান? কি খবর কি খবর কি খবর? সবাই ক্লাস আসছেন? আজকে ক্লাসটা ছোট ক্লাস, চ্যাপ্টারও ছোট, ক্লাসও ছোট, সো খুব বেশি প্যারা লাগবে না আমাদের। হোপফুলি 2 ঘন্টার মধ্যে পুরো চ্যাপ্টার কভার হয়ে যাবে, যত রকম ম্যাথ আছে। অ্যান্ড এগুলো করলে আমার মনে হয় এইচএসসিতে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে, ঠিক আছে? সো আপনাদের যদি মনে হয় ক্লাসটা হেল্পফুল, ইন দ্যাট কেস আপনি চাইলে আপনার ফ্রেন্ডের সাথে ক্লাসটা শেয়ার করতে পারেন। আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে ক্লাসে মেনশন করতে পারেন কমেন্ট সেকশনে, যদি আপনার কাছে মনে হয় আপনার ফ্রেন্ডেরও ক্লাসটা করা দরকার। আর চাইলে আপনাদের যেসব বিভিন্ন মেসেঞ্জার গ্রুপ আছে সেগুলোতেও ক্লাসটা পোস্ট করতে পারেন বা শেয়ার করতে পারেন, ঠিক আছে? কমপ্লিটলি আপ টু ইউ, জোরাজোরি কিছু নেই, সম্পূর্ণ তোমার ইচ্ছা, ঠিক আছে? সো আমরা আজকে ফিজিক্যাল অপটিক্স, যেটা ভৌত আলোক বিজ্ঞান, এই চ্যাপ্টারটা আমরা আজকে শেষ করব, হোপফুলি সবকিছু ঠিকঠাক থাকলে। ওকে, সো যারা ক্লাসে জয়েন করেছো আমাকে একটু কষ্ট করে জানাতে হবে ইজ এভরিথিং অলরাইট অর নট। যদি সবকিছু ঠিকঠাক থাকে উইল স্টার্ট দ্য ক্লাস। ওকে, আমরা লেট করব না। ওকে, ফার্স্ট টাইম ইন ইউর লাইফ, thank you, thanks for joining. What's up? চলতেছে? How are you doing? Good bro. Hello bro, কি অবস্থা? ভাই সব ঠিকঠাক? ওকে গ্রেট। কেমন আছো? এই তো ভালো, তোমার কি অবস্থা? Hey bro, hello, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। কত মানুষজন চলে আসছে। কেমন আছেন? এই তো চলতেছে। তোমার কি খবর? ওকে ব্রো, কি খবর? এই তো চলতেছে ব্রো, চলতেছে। হ্যালো, প্রমিত ভাইয়ের চুল কালো। কি বলবো আর, যাই হোক, এই সবাই যারা ক্লাসে জয়েন করছো আমাকে একটু কষ্ট করে জানাও সবকিছু ক্লিয়ার আছে কিনা। যদি সবকিছু ঠিকঠাক থাকে আমরা ক্লাস শুরু করে দিব, ঠিক আছে? তবে আজ অনেক নাউজুবিল্লাহ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ওকে, কি ওকে হ্যাঁ, এই যারা ক্লাসে জয়েন করছো আমাকে একটু জানাও সবকিছু ঠিক আছে কিনা। আমরা আজকে চ্যাপ্টারটা শেষ করব, চ্যাপ্টারটা খতম দিতে হবে আজকে। দাঁড়াও, আমি ক্যালকুলেটরটা একটু খুঁজি। ক্যালকুলেটর, প্রত্যেকটা দিন ক্যালকুলেটর কই রাখি। দাঁড়াও, ওয়ার ইজ মাই ক্যালকুলেটর? পেয়েছি, ওয়ার ইজ ক্যালকুলেটর? ইস, জীবনে কষ্টের শেষ নাই রে, জীবনটা যে কি কষ্টের। এই তো পাইছি রে, ক্যালকুলেটর পাইছি ব্রো, ফার্স্ট টাইম। ওকে, হাই ব্রো, হ্যালো প্রমিত বিশ্বাস ভাই, বলে ফেলেন। আদাব ব্রো, আদাব, ক্লিয়ার। ওকে, ঠিক আছে। শুনে সবকিছু ঠিকঠাক থাকলে আমরা ক্লাস শুরু করে দিই। আপনার ক্লাস করতে যে আবারও বলি, যদি মনে হয় ক্লাসটা হেল্পফুল আপনি চাইলে শেয়ার করতে পারেন, দ্যাট উইল বি ভেরি মাচ হেল্পফুল টু মি অলসো। আপনি চাইলে আপনার ফ্রেন্ডদেরকে শেয়ার করতে পারেন বা ফ্রেন্ডদেরকে মেনশন করতে পারেন, যদি আপনার মনে হয় আপনার ফ্রেন্ডেরও ক্লাসটা দরকার। ওকে, তাহলে আমি দেরি না করে ক্লাস শুরু করি। আমাদের আজকে বেশ কয়েকটা ম্যাথ সলভ করতে হবে, 17টার মতো ম্যাথ আছে। এই 17টা ম্যাথ সলভ করলে চ্যাপ্টার 7 এর আর কোনো ম্যাথ হোপফুলি আপনার করতে হবে না, কনসেপ্ট হোপফুলি এখানে ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আর থিওরি তো একটু বাসায় পড়তেই হবে। ওকে, সো চলো কথা না বাড়িয়ে আমরা ক্লাস শুরু করে দিচ্ছি। চলেন আমাদের প্রথম ম্যাথ দেখেন তো স্যার। প্রথম ম্যাথে কি বলছে? ইজি ম্যাথ। হ্যাঁ, কি বলছে? কোন বেতার তরঙ্গ কেমন তরঙ্গ? তাড়িত চৌম্বক তরঙ্গ। এটা আপনার বুঝতে হবে। বলছে না বেতার তরঙ্গ এটা একটা কেমন ওয়েভ বলতো? ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা তাড়িত চৌম্বক তরঙ্গ। কেমন তরঙ্গ? তাড়িত চৌম্বক তরঙ্গ বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? কেমন তরঙ্গ? তাড়িত চৌম্বক তরঙ্গ অথবা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, ঠিক আছে? সেটার ই নট, যেটা মানে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালুটা, সেটা দিয়ে দিছে। প্রশ্ন করছে বি নট এর মান বের করো। তারপরে শূন্য মাধ্যমে ইলেকট্রিক ফিল্ডের যে ভ্যালু সেটা তোমাকে দিয়ে দিয়েছে, শূন্য মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু বের করতে বলছে। কেমনে বের করব? খুবই ইজি ফর্মুলাটা কি? শূন্য মাধ্যমে আলোর বেগ ইজ ইকুয়ালস টু শূন্য মাধ্যমে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ডিভাইডেড বাই শূন্য মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু। একদম ইজি ফর্মুলা। কি? শূন্য মাধ্যমে আলোর বেগ ইজ ইকুয়ালস টু শূন্য মাধ্যমে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু ডিভাইডেড বাই হোয়াট? শূন্য মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালু। কি বের করা লাগবে? এই শূন্য মাধ্যমে ম্যাগনেটিক ফিল্ডের ভ্যালুটা বের করা লাগবে। দ্যাট মিন্স এই বি নটটা বের করতে হবে। তাহলে চলেন লিখে ফেলেন, বি নট ইজ ইকুয়ালস টু ই নট ডিভাইডেড বাই সি। ই নটের ভ্যালু কত? কোশ্চেনে দেওয়া আছে না? কত সেটা? 5 × 10⁻⁻⁴। সি মানে কি? শূন্য মাধ্যমে আলোর বেগ। শূন্য মাধ্যমে আলোর বেগ কত ভাইয়া জানি না। এই তুমি শূন্য মাধ্যমে আলোর বেগ জানো না? তোমার তো তাহলে সমস্যা আছে। চলো, শূন্য মাধ্যমে আলোর বেগ কত? 3 × 10⁻⁸। চলো বের করে ফেলো, চলো বের করে ফেলো। 5 × 10⁻⁻⁴ ডিভাইডেড বাই 3 মাল্টিপ্লাইড বাই 10⁻⁸ কত আসে? 1.67 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻12। এবং মাথায় রাখতে হবে ম্যাগনেটিক ফিল্ড যেটা বি নট, সেটার এককটা কি? সেটার একক হলো টেসলা, ঠিক আছে? এটা অ্যাকচুয়ালি তোমাদের চ্যাপ্টার 4 আছে, সেকেন্ড পেপারের, যেটা আসলে তোমাদের শর্ট সিলেবাসে নাই, বাট একটু মাথায় রাখো যেটা তোমার ম্যাগনেটিক ফিল্ড সেটার এককটা কি? এককটা হলো টেসলা। ওকে, একদম সোজা ম্যাথ। এগুলো আসলে এমসিকিউতে আসবে, এগুলো আসলে হোপফুলি এমসিকিউতে আসবে, ঠিক আছে? কোথায় আসবে? এমসিকিউতে আসবে। হোপফুলি কোথায় আসবে স্যার? এমসিকিউতে আসবে, ঠিক আছে?
ক্লিয়ার? কারোর মধ্যে কোনো কনফিউশন নাই এই জিনিস নিয়ে? কনফিউশন থাকার কথা না, আমি পরের ম্যাথে যাচ্ছি। এর নিয়ে কারো ঝামেলা হওয়ার কথা না, তাও যদি ঝামেলা হয় আমাকে একটু কমেন্ট সেকশনে জানাতে হবে, ঠিক আছে? এন্ড আর একটা জিনিস আমি তোমাদেরকে আগে একটা ওয়ার্নিং দিয়ে রাখি, এটা একটা ওয়ার্নিং, ওকে? একটা ওয়ার্নিং দিচ্ছি আমি উত্তর লেখার আগে কেউ কমেন্ট সেকশনে উত্তর লিখতে পারবা না। সবার আগে আমি উত্তর লিখবো, দেখবা তোমারটা আমার উত্তরের সাথে মিলছে কিনা, তারপর বলবা যে ভাইয়া মিলছে, অথবা ভাইয়া হ্যাঁ আপনারটার সাথে আমারটা মিলছে। কিন্তু আমি বলার আগে কেউ যদি উত্তর বলছো তাহলে কিন্তু খবর আছে, কজ আই এম দ্য বস হিয়ার, ওকে? আমার আগে কেউ করতে পারবা না, পারলেও তুমি বলবা না, পারলেও বলবা না, ওকে? সবার আগে আমি করব। চলো দেখো সেকেন্ড কোয়েশ্চেন আছে, কি বলছে দেখ 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 কি বলছে। বাতাসে সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত, যে কাচের প্রতিসরণাঙ্ক 1.52 তাতে আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, আচ্ছা সোডিয়াম আলোর কথা বলছে। এখন যেটা আমাদের মাথায় রাখতে হবে, তরঙ্গের ব্যাপারে যে জিনিসটা মাথায় রাখতে হবে, তরঙ্গর সোর্স যদি সেম হয়, মানে যে সোর্স থেকে তরঙ্গ উৎপন্ন হবে সেই সোর্স যদি সেম হয়, তাহলে তরঙ্গের কম্পাঙ্ক সবসময় সেম হবে, সেটা যে মাধ্যম দিয়েই যাক না কেন। যেমন এখানে সোডিয়াম আলো যেটা, সেটা কি একটা লাইট, তাই না? লাইট প্রথমে বাতাস দিয়ে যাচ্ছিল, পরে কাচে প্রবেশ করছে, বাট লাইট তো একটা নির্দিষ্ট সোর্স থেকে উৎপন্ন হয়েছে। যেহেতু সোর্সটা একটা নির্দিষ্ট সোর্স, তার জন্য ও যে মাধ্যমেই প্রবেশ করুক না কেন, সেটা বাতাস হোক বা কাচ হোক, ওর কম্পাঙ্ক কি থাকবে? অলওয়েজ সেম থাকবে, ঠিক আছে? সো আলো যেটা এখান থেকে বের হবে সেটা বাতাসে থাকুক অথবা কাচে থাকুক, ঠিক আছে? সেটা বাতাসে থাকুক অথবা কাচে থাকুক, যেখানেই থাকুক না কেন, কি সেম থাকবে? ফ্রিকোয়েন্সি সেম। আলোর কি থাকবে? ফ্রিকোয়েন্সি সেম থাকবে, ফ্রিকোয়েন্সি ডিফার করার কোনো চান্স নাই, ওকে? তাহলে চেঞ্জ হবে কি? চেঞ্জ হবে আলোর বেগ এবং আলোর তরঙ্গ দৈর্ঘ্য, দুটো জিনিস চেঞ্জ হবে, একটা হলো আলোর বেগ আর একটা হলো আলোর তরঙ্গ দৈর্ঘ্য। ধরো যখন বাতাসের মধ্যে দিয়ে যাচ্ছিল তখন আলোর বেগ হলো সি এ এবং তরঙ্গ দৈর্ঘ্য হলো ল্যামডা এ, ঠিক আছে? আলোর বেগ কত? সি এ এবং তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা। এটা আমরা ধরলাম যখন বাতাসের মধ্যে দিয়ে যাচ্ছে। আর যখন গ্লাসের মধ্যে দিয়ে যাবে বা কাচের মধ্যে দিয়ে যাবে, ধরো তখন আলোর বেগ হলো সি জি এবং তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা জি, ঠিক আছে? এটা আমরা ধরে নিলাম যে যখন বাতাসের মধ্যে দিয়ে আলোটা যাচ্ছে তখন তার বেগ হলো সি এ আর তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা এ। আর যখন গ্লাসের মধ্যে দিয়ে বা কাচের মধ্যে দিয়ে পাস করতেছে আলোটা, তখন বেগ কত? সি জি আর তরঙ্গ দৈর্ঘ্য কত? ল্যামডা জি। এখন যেহেতু দুইটাতেই ফ্রিকোয়েন্সি সেম, আমরা কি বলতে পারি? যে বাতাসের ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু গ্লাসের ফ্রিকোয়েন্সি। যে সোডিয়াম লাইটটা গেল সেটার বাতাসের মধ্যে যে ফ্রিকোয়েন্সি, এয়ারে যে ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু গ্লাসের ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সি তো চেঞ্জ হবে না, কারণ সোর্স তো সেম। এখন ফ্রিকোয়েন্সির ফর্মুলা কি ভাইয়া? বেগ ডিভাইডেড বাই তরঙ্গ দৈর্ঘ্য, আবারও বেগ ডিভাইডেড বাই তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এখান থেকে আমি এরকম একটা ফর্মুলা নিয়ে আসতে পারি, সি এ বাই সি জি ইজ ইকুয়ালস টু ল্যামডা এ বাই ল্যামডা জি। কারো কোনো আপত্তি আছে? নাই। কারো কোনো আপত্তি আছে? নাই। এগুলো তো নর্মাল জিনিস, এগুলো নিয়ে আপত্তি থাকলে কিন্তু তোমার সমস্যা আছে, ঠিক আছে? যদি আপত্তি থাকে ইউ ক্যান শেয়ার উইথ মি, সমস্যা নাই, বাট তাও তোমার সমস্যা আছে, এগুলো না আপত্তি থাকা যাবে না, নর্মাল জিনিস ভাই, ওকে? এখন দেখো প্রতিসরণাঙ্কের ফর্মুলা আমরা 9 10-এ পড়ে আসছি, বলো। বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক তো আছে 1.52, আমি এটা কিভাবে লিখতে পারি? যে এ মিউ জি ইজ ইকুয়ালস টু মিউ জি ডিভাইডেড বাই মিউ এ, ঠিক আছে? এটাকে আলোর বেগের সাপেক্ষে কিভাবে প্রকাশ করা যায় বলো তো? এটা তোমরা পড়ে আসার কথা 19-এ, সি এ ডিভাইডেড বাই সি জি, ঠিক আছে? বায়ুর সাপেক্ষে গ্লাসের বা কাচের যে প্রতিসরণাঙ্ক সেটা সমান সমান উপরে বায়ু মাধ্যমে আলোর বেগ ডিভাইডেড বাই কাচ মাধ্যমে আলোর বেগ। খুবই সিম্পল, এটা আলোর বেগের সাপেক্ষে প্রতিসরণাঙ্কের ফর্মুলা, ঠিক আছে? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক ইজ ইকুয়ালস টু যার সাপেক্ষে সেই মাধ্যমে বেগটা যাবে উপরে, আর যার প্রতিসরণাঙ্ক বের করতেছো সেই মাধ্যমে আলোর বেগটা যাবে নিচে, ওকে? সো যেহেতু বাতাসের সাপেক্ষে কাচেরটা বের করতেছো, তাই বাতাসে আলোর বেগটা যাবে উপরে আর কাচের মধ্যে আলোর বেগটা যাবে নিচে, বুঝছো? একদম ইজি। তাহলে সি এ বাই সিজি সমান আমরা কি পাইছি? ল্যামডা এ বাই ল্যামডা জি। তাহলে আমার লাগবে কি? ওই কাচের মধ্যে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমি কি বলতে পারি? ল্যামডা জি ইজ ইকুয়ালস টু ল্যামডা এ ডিভাইডেড বাই এ মিউ জি। দেখো ল্যামডা এটা কি? বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য, সেটা কোশ্চেনে দিয়ে দিছে। কত? 5.89 5.89 মাল্টিপ্লাইড বাই ভাইয়া 10⁻⁻7 ডিভাইডেড বাই ভাইয়া এ মিউ জি কত? বায়ুর সাপেক্ষে কাচের প্রতিসরণাঙ্ক কত? 1.52।
লেটস ক্যালকুলেট দিস। চলো ক্যালকুলেট করো। চলো ভাইয়া, এটা যদি ক্যালকুলেট করতে না পারছো, আমার আগে কিন্তু কেউ অ্যান্সার বললো না, আমি সবার আগে বলবো। আই এম দ্য বস, ওকে? চলো 3.875 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻7 মিটার। তাহলে এইটা কি হবে আমাদের? কাচ মাধ্যমে এই সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য। কাচ মাধ্যমে সোডিয়াম আলোর তরঙ্গ দৈর্ঘ্য হবে হলো এটা। দেখেন বুঝছেন কিনা? ইসিরে আমার আগে বললো কেন? তোমাদেরটা কারোটা হয় নাই, তোমাদের আসছে 3.87, 3.8, 3.874, কারোটা হয় নাই। এটার অ্যান্সার হবে 3.875। তোমাদের সবারটা ভুল, তোমাদেরটা হয় নাই। হ্যাঁ, তোমরা যারা আগে আগে উত্তর দিয়ে মনে করছো আমার আগে দিয়ে ফেলছো, ইউ অল আর রং, ওকে? তোমাদের কারোটা হয় নাই, তোমরা সবাই বলছো 3.87, 875 কে বলবে। হ্যাঁ, তোমাদেরটা ভুল যাও, তোমাদেরটা হয় নাই, তোমরা পারো নাই। না না, সবার আগে অ্যান্সার দিছি, না না না, এরকম করা যাবে না, আমার আগে কোনো অ্যান্সার দেওয়া যাবে না। না 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 না, আমার আগে নো অ্যান্সার, তোমাদের সবারটা ভুল। নো অ্যান্সার বিফোর মি, ওকে? আই এম দ্য ফার্স্ট ওয়ান হু উইল অ্যান্সার দিস কোয়েশ্চেন, ওকে? আমার আগে কেউ না, ওকে? আমি আগে। তোমাদের সবারটা ভুল হয়েছে ভাই, তোমাদেরটা হয়নি, তোমাদেরটা ভুল হয়েছে। তোমরা পারো না, তোমরা পারো না, তোমরা পারো না, ঠিক আছে? আমি পারি, তোমরা পারো না। যাই হোক, চলো, তোমার ভুল 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 হয়েছে, ভুল ভুল ভুল। উত্তর এটা হবে। আমাদের কোনো সিকিউ সলভিং ব্যাচ আসবে আগামীকাল আসবে। আই হায়, আমি তো বলতে বলতে হাঁপিয়ে গিয়েছি। কালকে আসবে সিকিউ সলভিং ব্যাচ, ওকে? চলো হইছে, আই এম বস, নো আই এম দ্য বস হিয়ার, ওকে? চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। এই কোয়েশ্চেন নাম্বার 3 তে আসো, দেখো কি বলছে। ইয়ং এর দ্বিচির পরীক্ষা, ইয়ংস ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। চলো আসল জিনিসে চলে আসছি। এখান থেকে সিকিউ আসবে, এখান থেকে সিকিউ আসবে কিন্তু। লেখো, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় চির দুইটার মধ্যবর্তী দূরত্ব 0.8 মিলিমিটার। তাহলে চির দ্বয়ের যে মধ্যবর্তী দূরত্ব ছোট হাতের ডি কত দেওয়া আছে? 0.8 মিলিমিটার। দ্যাট মিন্স 8 × 10⁻⁻4 মিটার। ইজ ইট অল রাইট? সমস্যা আছে? নাই। চিরগুলো হতে পর্দার দূরত্ব 1 মিটার। দ্যাট মিন্স বড় হাতের যে ডি, চির থেকে পর্দার দূরত্ব সেটা কত? 1 মিটার। আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত দিছে? কত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলা হয়েছে? 5890 × 10⁻10 মিটার। দ্যাট মিন্স 5.89 × 10⁻7 মিটার। ঠিক আছে? কি বলছে? আলোকিত করা হলে উজ্জ্বল ডোরার প্রস্থ নির্ণয় করো। ভাই, উজ্জ্বল ডোরার প্রস্থ কেমনে নির্ণয় করে ভাই? বলো তো। পিচি পোলাপান, চল, উজ্জ্বল ডোরার প্রস্থ কেমনে নির্ণয় করে? উজ্জ্বল ডোরার প্রস্থ বা অন্ধকার ডোরার প্রস্থ, যেটাই বলুক না কেন, যদি একটা সিঙ্গেল ডোরার প্রস্থ নির্ণয় করতে বলে, হোক সেটা উজ্জ্বল বা হোক সেটা অন্ধকার, সেটা বের করার ফর্মুলা কি বলো? আচ্ছা, তোমরা পারো না আমি জানি, তোমরা আমার কাছ থেকে শিখে নাও, ওকে? চলো, উজ্জ্বল ডোরার প্রস্থ কত হবে? না, অনেকে আবার পারে, সরি। কত হবে? λd ডিভাইডেড বাই 2d। কি হবে? λd ডিভাইডেড বাই 2d ফর্মুলা, ওকে? উজ্জ্বল ডোরার প্রস্থ বা অন্ধকার ডোরার প্রস্থ ইজ ইকুয়ালস টু λd ডিভাইডেড বাই 2d। চলেন, ল্যামডার ফর্মুলা কি? ল্যামডার ভ্যালু কত দেওয়া আছে? 5.89 × 10⁻⁻7। ডি এর ভ্যালু কত? 1। 2 মাল্টিপ্লাইড বাই ছোট হাতের ডি এর ভ্যালু কত? 8 × 10⁻⁻4। আমি শিওর তোমরা এটা আমার আগে পারবা না। চলো, 5.89 × 10⁻7, আমি আগে করবো রে। 16 × 10⁻4 কত আসছে? 3.68 × 10⁻4 মিটার, ওকে? এইটাই হলো উজ্জ্বল ডোরার প্রস্থ, ওকে? এইটাই উজ্জ্বল ডোরার প্রস্থ। দেখো মিলছে কিনা? মিললে খালি বলো মিলছে, আমার এক উত্তর বলার দুঃসাহস দেখাও না, খালি বলো মিলছে। চলো দেখো মিলছে কিনা ভাই, এই মিলছে কিনা বল, মিলছে? λd বাই 2, হ্যাঁ 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 হইছে, λd বাই 2, ওকে 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 ওকে। এই তো কেউ পারে নাই আমার আগে, দেখছো? আমি জানতাম তো পারবা না। চলো এবার খালি বলো মিলছে নাকি মিলে নাই, বলো মিলেছে নাকি মিলে নাই? টেল মি নাও। মিলছে, সেরা সেরা, ওকে? বাকিদের কি অবস্থা? বাকিদেরও কি মিলেছে? মিলে নাই। তোমার সমস্যা আছে, মিলবে না কেন? হ্যাঁ, এত সোজা একটা ব্যাট মিলে নাই মানে তোমার সমস্যা আছে। মিলছে স্যার, সেরা সেরা ব্রো, সেরা ব্রো। আপনি এখন ক্যালকুলেটর ইউজ করেন? হ্যাঁ, সময় বাঁচানোর জন্য। ঠিক আছে, ভুল করছেন। ইউ ভুল, আমি ভুল না, বলবো না। আচ্ছা, মিলছে, সেরা সেরা সেরা। চলো মিলছে, আরে নাইস। চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। আজকের পোলাপান সেরা, প্রচুর রেসপন্সিভ পোলাপান। চলো কোয়েশ্চেন নাম্বার 4। আপনারা রেসপন্স করলে তো সেরা লাগে, একদম সেরা সেরা লাগে। চলেন দেখেন কোয়েশ্চেন নাম্বার 4 এ কি বলছে, আসেন। একটা ইয়ং এর পরীক্ষায় পরস্পর দুটি উজ্জ্বল ডোরার কেন্দ্রের, হ্যাঁ কি
একটা ইয়ং এর পরীক্ষায় পরস্পর দুইটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব 0.75 মিলিমিটার, ঠিক আছে। স্লিট হতে, আচ্ছা বুঝতে পারছি, স্লিট হতে পর্দার দূরত্ব এত, আলোর তরঙ্গ দৈর্ঘ্য এত, স্লিট দুইটার মধ্যবর্তী দূরত্ব বের করো। দেখো কি বলছে, তোমাকে যেটা দিছে সেটা হলো স্লিট হতে পর্দার দূরত্ব, বড় হাতের ডি দিয়ে দিছে, সেটা কত 0.8 মিটার। স্লিট মানে কি চির, ওকে। তোমাকে আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য দিছে সেটা কত 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার, ওকে, অথবা যে 6200 অ্যাংস্ট্রম আর কি। আর একটা জিনিস দিছে যে পরস্পর মানে পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব দিছে। দ্যাট মিন্স এটা যে কোনো উজ্জ্বল ডোরাই হতে পারে। ধরো এখানে একটা উজ্জ্বল ডোরা আছে, ওকে ওকে ওকে, তার নিচে কি আছে, একটা অবশ্যই একটা অন্ধকার ডোরা থাকবে, তার নিচে কি থাকবে, একটা অন্ধকার ডোরা থাকবে, তার নিচে কি থাকবে, আর একটা উজ্জ্বল ডোরা থাকবে, ঠিক আছে। তার নিচে কি থাকবে, আর একটা উজ্জ্বল ডোরা থাকবে। এখন বলছে এই যে নিচের যে উজ্জ্বল ডোরার সেন্টার আর এই যে উপরের যে উজ্জ্বল ডোরার সেন্টার, এই দুইটা সেন্টারের মাঝখানের যে ডিসটেন্সটা সেটা হলো কত 0.75 মিলিমিটার। দ্যাট মিন্স 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4 মিটার, ওকে। তোমাকে বলছে কি দুইটা চিরের মধ্যকার দূরত্ব মানে ছোট হাতের ডিটা বের করো, ঠিক আছে। বলো তো ভাই পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি? পাশাপাশি দুটি উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা কি? ল্যামডা ডি বাই ডি, ঠিক আছে, ল্যামডা ডি বাই ডি। এইটা হলো পাশাপাশি দুইটি উজ্জ্বল ডোরা বা পাশাপাশি দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করার ফর্মুলা, যেটা তোমাকে কোশ্চেনে সরাসরি দিয়ে দিয়েছে। তো লেখো এইটা ইজ ইকুয়ালস টু হোয়াট 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। আমার কি লাগবে, ছোট হাতের ডি ইজ ইকুয়ালস টু ল্যামডা ডি ডিভাইডেড বাই 7.5 ইন্টু 10 টু দি পাওয়ার -4। ল্যামডার ভ্যালু কত 6.2 ইন্টু 10 টু দি পাওয়ার -7। ডি এর ভ্যালু কত 0.8 ডিভাইডেড বাই, এটা তো দেওয়াই আছে 7.5 into 10 to the power -4. চলো ক্যালকুলেট করো। লেটস ক্যালকুলেট 6.2 into 10 to the power -7 ইশ -8 করে দিছি, মিস্টেক, মাল্টিপ্লাইড বাই 0.8 ডিভাইডেড বাই 7.5 মাল্টিপ্লাইড বাই 10 to the power 4। কত আসে, কত আসছে 6.61 মাল্টিপ্লাইড বাই 10 to the power -4 মিটার, ঠিক আছে। এইটা হলো আমাদের অ্যান্সার, ওকে, এইটা হলো আমাদের টাং টাং অ্যান্সার। চলো, এই হলো কি দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব, বুঝছো ভাই? এগুলো কি কঠিন? কঠিন না, এগুলাই আসে পরীক্ষায়, কঠিন না। জাস্ট তোমার প্র্যাকটিস লাগবে, প্র্যাকটিস করলে এগুলো কোনো প্যারাই নাই, ঠিক আছে, ধুপধাপ সলভ হবে। খালি বলো মিলছে নাকি, এই ব্রো মিলছে নাকি? চলো, ল্যামডা ডি বাই ইয়েস, পরে রেকর্ডেড ক্লাস করবে। এখন যাই টাটা। স্যার আপনি অনেক সুন্দর করে কথা বলেন আর অনেক সুন্দর করে বোঝেন। হ্যাঁ থ্যাংক ইউ। আচ্ছা প্লিজ ভাইয়া বলবেন এটা কি এইচএসসি 24-এর ক্লাস? এটা আসলে সার্বজনীন ক্লাস, এটা এইচএসসি 25-26ও করতে পারবে যদি তার এই চ্যাপ্টারটা পড়া থাকে, ঠিক। তো সিকিউ সলভিং ক্লাস কবে থেকে শুরু হবে? সিকিউ সলভিং কোর্স লঞ্চ হবে আগামীকাল, ক্লাস শুরু হবে মার্চের শুরুতে, ঠিক আছে। আচ্ছা মিলছে, সেরা মিলছে ভাই, আরে জোস মিলছে দাদা, নয়েস। শুরু গো ফর দ্য নেক্সট ওয়ান, পরেরটা হয়েছে সবার, ওকে স্যার। চলেন, কি বলছে? আর এগুলো কি সোজা প্রশ্ন দিয়ে রাখছে, ঠিক আছে। এই চ্যাপ্টারে আসলে প্রশ্ন অনেক কম, বুঝছো, সেম টাইপের কোয়েশ্চেন, তার জন্য হলো কিছু সোজা প্রশ্ন চলে আসছে, লাস্টে দিয়ে কমপ্লেক্স কোয়েশ্চেন আছে, তারা নিও না। চলো দেখো কি বলছে। একটি তরঙ্গের দুইটা বিন্দুর মধ্যে দশা পার্থক্য π/4, বিন্দু দ্বয়ের মধ্যে পথ পার্থক্য নির্ণয় করো। ভাই তরঙ্গের উপর অবস্থিত দুইটা কণার দশা পার্থক্য দিয়ে দিছে, পথ পার্থক্য কেমনে বের করবা? ভাই দশা পার্থক্য, ইসরে কি যে প্রশ্ন করে এগুলা। দশা পার্থক্য del phi is equals to 2π/λ মাল্টিপ্লাইড বাই পথ পার্থক্য। জানি নাকি জানি না? জানি তো, রাইট, জানি তো। দিস ইজ দ্য ফর্মুলা। লেখেন আমরা কি করব, পথ পার্থক্য বের করব। del x is equals to λ ডিভাইডেড বাই 2π মাল্টিপ্লাইড বাই del phi, মানে দশা পার্থক্য, ঠিক আছে। ল্যামডার ভ্যালু তো দেয় নাই, ঠিক আছে, সমস্যা নাই। λ ডিভাইডেড বাই 2π মাল্টিপ্লাইড বাই del phi কত আছে π/4, ঠিক আছে। তাহলে কত হবে λ/8, ওকে। এইটা হলো আমাদের কি পথ পার্থক্য, ঠিক আছে। এটাই কি বলতো আমাদের পথ পার্থক্য। বুঝছো নি? এ ভাই বুঝছো নি বলো তো? এগুলা কি কঠিন নি? সোজা না?
মেলা সোজা, মেলা মানে মেলা সোজা, এখানে আসলে কঠিন বলে কোনো কিছুই নাই, ঠিক আছে, জাস্ট ফর্মুলার মধ্যে বসাইছো, ঠিক আছে, ইজি, এটা নিয়ে কারো কোনো কনফিউশন থাকা উচিত না, উই শুড গো ফর দ্য নেক্সট ওয়ান। ওকে, চলো কোশ্চেন নাম্বার 6, তুলছো এমন দিয়েই দিব, ক্লাসের পর এগুলো দিয়েই দিব, প্যারা নাই, তুলে ফেললে ভালো, নোট পোস্ট করতে পারবা, দ্যাটস গুড ফর আস অ্যান্ড অলসো ফর আদার স্টুডেন্টস। ওকে, চলো কোশ্চেন নাম্বার 6 দেখো কি বলছে। আমরা অপবর্তনে চলে আসছি। একটা ফ্রনহপার শ্রেণীর একক চিরের দরুন অপবর্তন পরীক্ষায় কি 5600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হলো, ঠিক আছে। দ্বিতীয় ক্রমের অন্ধকার পট্টির জন্য অপবর্তন কোণ নির্ণয় করো। দ্যাট মিন্স দ্বিতীয় অন্ধকার যে ডোরাটা, সেকেন্ড যে অন্ধকার ডোরাটা, সেটার জন্য অপবর্তন কোণ নির্ণয় করতে বলছে, ঠিক আছে। দেখো অপবর্তনের ফর্মুলাটা হলো জাস্ট ব্যতিচারের উল্টা এবং অনেক ইজি একটা ফর্মুলা, আমি শিখাই দিচ্ছি, দেখো খুবই সোজা। প্রথমে যেটা লেখা লাগবে, দেখো চিরের প্রস্থ অবশ্যই দেওয়া আছে, ওই যে চিরের বেদ বা চিরের প্রস্থ, সেটাকে প্রকাশ করি এ দিয়ে, ঠিক আছে। চিরের বেদ বা চিরের প্রস্থকে কি দিয়ে প্রকাশ করি? এ দিয়ে। এর ভ্যালু কত আছে? 0.2 মিলিমিটার, দ্যাট মিন্স 2 × 10⁻⁴ মিটার। কোনো সমস্যা আছে? নাই। কত তরঙ্গ দৈর্ঘ্যে আলো এসে পড়ছে? 5600 অ্যাংস্ট্রম, দ্যাট মিন্স 5.6 × 10⁻⁻7 মিটার। কোনো সমস্যা আছে? নাই। অন্ধকার ডোরা, অপবর্তনে অন্ধকার ডোরা পাওয়ার শর্ত কি? অপবর্তনে যদি তুমি অন্ধকার ডোরা পাইতে চাও, সেই কন্ডিশনটা হলো a sin θ = n ল্যামডা, যেখানে থিটাটা হলো অপবর্তন কোণ। থিটাটা কি? অপবর্তন কোণ। এটা কি? চিরের বেধ বা চিরের প্রস্থ। এন কি? তুমি কত নাম্বার অন্ধকার ডোরার জন্য অপবর্তন কোণ চাচ্ছ সেটা, ঠিক আছে। আর ল্যামডাটা কি? যে আলোটা এসে পড়ছে, সহজ কথা, সেটা তরঙ্গ দৈর্ঘ্য, ঠিক আছে। এখন আপনি কত নাম্বার অন্ধকার ডোরার জন্য অপবর্তন কোণ চান? দ্বিতীয়, রাইট, দ্বিতীয় ক্রমের। তার মানে আপনি এন এর ভ্যালু বসাবেন কত? 2। সিম্পল, আপনি দ্বিতীয় ক্রমের জন্য চাচ্ছেন, এন এর ভ্যালু কত বসাবেন? 5, 10 তো বসাবেন না, অবশ্যই 2 বসাবেন, রাইট। ওকে, তাহলে এন এর ভ্যালু কত বসবে? এখানে 2 বসবে। এখান থেকে আমাদের জাস্ট থিটাটা বের করে আনতে হবে। তাহলে sin θ = n ল্যামডা বাই a। n এর ভ্যালু কত বসাবো? অবশ্যই 2, যেহেতু আমরা দ্বিতীয় ক্রমের অন্ধকার ডোরার জন্য অপবর্তন কোণ চাচ্ছি। ল্যামডার ভ্যালু কত? কোশ্চেনে দেওয়া আছে 5.6 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻7 ডিভাইডেড বাই a এর ভ্যালু কত? এইটাও গিভেন 2 × 10⁻⁴। বুঝছো, এই চ্যাপ্টার থেকে অ্যান্সার করা হলো সবচেয়ে সোজা, মানে বেশি সোজা চ্যাপ্টারটা, এইটা আর চ্যাপ্টার 9। এই দুটো থেকে অ্যান্সার না করলে আসলে কি, মানে তোমার জীবন আসলে কেমন যেন। যাই হোক, চলো 5.6 × 10⁻³ এই পর্যন্ত ঠিক আছে না? হ্যাঁ, তাহলে হলো আমাদের যেটা আসবে 5.6 × 10⁻³ শিফট দিয়ে সাইন কত আসছে? থিটা আসবে হলো 0.32 ডিগ্রি। কত? 0.321 ডিগ্রি। এইটা হলো অ্যান্সার, ঠিক আছে। এইটা হলো কি? দ্বিতীয় অন্ধকার ডোরার জন্য অপবর্তন কোণ। এটা কি? দ্বিতীয় অন্ধকার ডোরার জন্য অপবর্তন কোণ, ঠিক আছে। ডোরার জন্য অপবর্তন কোণ, ঠিক আছে, অপবর্তন কোণ। যদি তৃতীয়র জন্য বলতো এন এর ভ্যালু 3 বসাইতা, চতুর্থর জন্য বললে এন এর ভ্যালু 4 বসাইতা। ইজি পিজি ভাই, এগুলো কঠিন? একদমই কঠিন না। চলো দেখো বুঝছো কিনা, অ্যান্সার কি মিলছে? এই অ্যান্সার কি মিলছে? আচ্ছা 0.32, হ্যাঁ ঠিক আছে, গুড। ভাই এইচএসসি 24 প্লাস এই ক্লাস কি নিয়মিত হবে? হ্যাঁ, এই ক্লাস নিয়মিতই হয়। এটা তো আমাদের 8 নাম্বার চ্যাপ্টার, যেটা আমরা কমপ্লিট করতেছি। প্রত্যেক শুক্রবার এই চ্যাপ্টার এই ক্লাস হয়, ঠিক আছে। আচ্ছা ভাই, আপনার কণ্ঠ আর কথা বলার ধরন অনেক সুন্দর। থ্যাংক ইউ। আচ্ছা ওকে, নেভার হার্ড দিস কাইন্ড অফ থিংস, থ্যাংক ইউ। আচ্ছা, শিরা শিরায় রক্ত প্রমিতদার ভক্ত। আমিও সেম টু ইউ। এই মিলছে কিনা বলো? এ পোলাপ্পান, এই উত্তর কি মিলছে নাকি মিলে নাই? ইয়েস অর নো? ইয়েস অর নো? জাস্ট গিভ মি এ অ্যান্সার। ইজ ইট এ ইয়েস অর নো? কোনটা? বলো। ডান, জি মিলছে। সেরা ব্রো, সেরা হইছে, ঠিক আছে। চলো নেক্সট। দেখো কি বলছে। এই দেখ কি বলছে। একটা নিঃসরণ সমতল গ্রেটিং, মানে এটা অপবর্তন গ্রেটিং এর ম্যাথ, ঠিক আছে। এত তরঙ্গ দৈর্ঘ্যের একটা একবর্ণী আলোর প্রথম ক্রমে উজ্জ্বল ডোরার জন্য 30 ডিগ্রি অপবর্তন কোণ উৎপন্ন করে। গ্রেটিং এ প্রতি মিটারে রেখার সংখ্যা নির্ণয় করো। দেখো গ্রেটিং এর ফর্মুলা পুরোপুরি ব্যতিচারের মতো। আমরা বলতেছি গ্রেটিং এর যে ফর্মুলা আর ব্যতিচারের যে ফর্মুলা সেম।
গ্রেটিং আর ব্যতিচারের ফর্মুলা সেম, অপবর্তনের ফর্মুলাটা জাস্ট উল্টা। গ্রেটিং আর ব্যতিচারের ফর্মুলা সেম, আর অপবর্তনের ফর্মুলাটা জাস্ট উল্টা। ওকে, সো দেখো এখানে কি কি দেওয়া আছে। আলো, যে আলোটা এসে পড়ছে তার তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, ঠিক আছে? সেটা কত দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য? ল্যামডা ইজ ইকুয়ালস টু 8 ইন্টু 10⁻⁻7 মিটার, ঠিক আছে? ওকে, কি দেওয়া আছে? প্রথম ক্রমের উজ্জ্বল ডোরার জন্য, প্রথম ক্রমের উজ্জ্বল ডোরার জন্য অপবর্তন কোণ দেওয়া আছে। দ্যাট মিন্স n ইজ ইকুয়ালস টু 1 এর জন্য তোমাকে অপবর্তন কোণ দিয়ে দিছে। প্রথম ক্রমের উজ্জ্বল ডোরা মানে কি? n ইজ ইকুয়ালস টু 1 এর জন্য তোমাকে অপবর্তন কোণ দিয়ে দিছে। দ্যাট মিন্স তোমাকে θ1 দিয়ে দিয়েছে। সেটা কত দিয়েছে? 30 ডিগ্রি। কত দিয়েছে? 30 ডিগ্রি। তোমাকে জিজ্ঞাসা করেছে যে গ্রেটিং এ প্রতি মিটারে দাগের সংখ্যা নির্ণয় করো, ঠিক আছে? আচ্ছা, এখন তুমি যদি গ্রেটিং এ উজ্জ্বল ডোরা পাইতে চাও, সেটার শর্ত কি হবে? সেটা শর্ত কি হবে বলো? গ্রেটিং উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত কি হবে? আমি কি বলছিলাম? গ্রেটিং এর ফর্মুলা আর ব্যতিচারের ফর্মুলা হুবহু সেম। ব্যতিচারে উজ্জ্বল ডোরা পাওয়ার জন্য কি ফর্মুলা লিখতা? আমি প্রথমে ব্যতিচারটা লিখি, d sin θ ইজ ইকুয়ালস টু n ল্যামডা। এটা ছিল ব্যতিচারে উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত, ঠিক আছে? গ্রেটিং এ জাস্ট এই ছোট হাতের ডি এর জায়গায় বড় হাতের ডি বসাবা, d sin θ ইজ ইকুয়ালস টু n ল্যামডা, ঠিক আছে? কোনো সমস্যা নাই। এই ডি মানে কি? এই ডি মানে হলো 1/n। এই ডি মানে কি? 1/n। আই হোপ তোমরা এই ফর্মুলাগুলো জানো, না জানলে আমি এখন যেমনি শিখাচ্ছি একটু মনে রাখার চেষ্টা করো। এটা ছিল ব্যতিচারের জন্য। এটা কার জন্য? ব্যতিচারে উজ্জ্বল পাওয়ার শর্ত বা ব্যতিচারে উজ্জ্বল ডোরা পাওয়ার শর্ত। গ্রেটিং এর ফর্মুলা হুবহু সেম, জাস্ট এখানে যে ছোট হাতের ডিটা ছিল ওইটার আলাদা একটা মিনিং ছিল, এখানে ওই জায়গায় আসবে বড় হাতের ডি। এখন এই বড় হাতের ডি কে আবার লেখা যায় 1/n। এখানে কিভাবে লেখা যাচ্ছে? এখানে এনটা কি? এন হলো এখানে একক দৈর্ঘ্যে দাগের সংখ্যা বা একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা। গ্রেটিং এর একক দৈর্ঘ্যে যতগুলা চির আছে সেইটার সংখ্যা হলো এন, আর এই 1/nই হলো এই ডি। বুঝতে পারছো? ডি মানে অ্যাকচুয়ালি কি এখানে 1/n, যেখানে এনটা কি? এন হলো গ্রেটিং এর একক দৈর্ঘ্যে চিরের সংখ্যা বা দাগের সংখ্যা। দেখো সেটাই তোমাকে বের করতে বলছে, গ্রেটিং এর প্রতি মিটারে রেখার সংখ্যা মানে দাগের সংখ্যা কত। বুঝতে পারছো? যতগুলা দাগ ততগুলা চির। ওকে, সো আমাদের বেসিক্যালি এন এর ভ্যালুটা বের করতে হবে। ওকে, চলেন বের করে ফেলি। তাহলে 1/n is multiplied by sin 30। এই যে sin 30 পাইছো, এটা কার জন্য পাইছো? কত নাম্বার উজ্জ্বল ডোরার জন্য পাইছো? প্রথম উজ্জ্বল ডোরার জন্য। তাহলে n এর ভ্যালু কত বসাইতে হবে? অবশ্যই 1। তাহলে 1 মাল্টিপ্লাইড বাই ল্যামডার ভ্যালু কত? 8 ইনটু 10⁻⁻7, ঠিক আছে? তাহলে এখান থেকে লেখা যায় n is equals to what? sin 30 divided by 8 into 10⁻⁻7. Okay, let's calculate. sin 30 হলো half 1/16 multiplied by 10⁻7 কত আসছে? 6255000 দাগ এতটি পার মিটার, ঠিক আছে? যে এটা হলো প্রতি মিটারে একক দৈর্ঘ্যে দাগের সংখ্যা বের করার ফর্মুলা। সো প্রতি মিটারে মানে পার মিটার কেন লিখছি? প্রতি মিটার বোঝানোর জন্য যে গ্রেটিংটার মধ্যে প্রতি মিটারে এতগুলো দাগ আছে, ঠিক আছে? এটার মিনিংটা কি? গ্রেটিংটার মধ্যে প্রতি মিটারে 6,25,000টা করে দাগ আছে। দেখেন তো এটা বুঝছেন কিনা? আপনারা অনেকে গ্রেডিং এর ম্যাথ করতে চান না, কেন যেন করতে চান না? দেখেন তো আপনারা কেন যেন গ্রেডিং এর ম্যাথ করতে চান না। ওকে, বাট গ্রেডিং থেকে কিন্তু ম্যাথ আসে, গ্রেডিং এর ম্যাথ পারা লাগবে। গ্রেডিং এর ম্যাথ অনেক ইজি, লাইক তুমি যদি ব্যতিচার পারো তাহলে গ্রেডিং পারতে সমস্যা কি? ব্যতিচারের গ্রেডিং এর ফর্মুলা তো হুবহু সেম, জাস্ট ছোট হাতের ডি এর জায়গায় বড় হাতের ডি আসবে, হুইচ মিন্স ইট ইজ ইকুয়ালস টু 1/n। এখানে এনটা কি? একক দৈর্ঘ্যে দাগের সংখ্যা। ইজন্ট দ্যাট ইজি? অনেক ইজি ভাই, ঠিক আছে? চলো, হ্যাঁ নাউজুবিল্লাহ, এগুলো কি কথাবার্তা? দাদা দি নজর বেশি, মানে ছি 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 ছি। এক ক্লাসেই শেষ না, কয়টা ক্লাস দিবেন? এক ক্লাসেই শেষ ভাই, এক ক্লাসেই শেষ। আমার মতো ওয়ান টাইম, ঠিক আছে? ওয়ান টাইম ইউজ, এক ক্লাসেই শেষ। ওকে, দেখো দেখো দেখো, বুঝছো কিনা? কোন চ্যাপ্টার করাচ্ছে? এটা হলো পদার্থবিজ্ঞান প্রথম পত্রের চ্যাপ্টার নাম্বার 1, ঠিক আছে? আর লাস্টের দিয়ে করাবো হলো শারীরিক শিক্ষা। ওকে, প্রথমে চ্যাপ্টার 1 শুরু করছি ফিজিক্স ফার্স্ট পেপারে, লাস্টে শারীরিক শিক্ষা করাবো। স্টে টিউনড। ওকে, ভাইয়া আমি কিছুই বুঝতেছি না। না ঠিক আছে, সব সময় সবকিছু বুঝলে তো আসলে সমস্যা। যদি চ্যাপ্টার পড়া না থাকে তাহলে তো বোঝার কথাও না। যাই হোক, ভাই কেমন আছেন? অনেক ভালো, অনেক ভালো। স্ক্রিন গ্রিন হয়ে যাচ্ছে। স্ক্রিন তো গ্রিন হবেই, মানে আসলে মানে আমরা পরিবেশে সবুজ দেখতে একটু অভ্যস্ত, তার জন্য আসলে, আর কিছু না। ঠিক আছে, বুঝছো কিনা? ইস, হবে হবে হবে, করো তুমি। ছোট ইউজ করো, যেটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হলো বড় হাতের ডি, তার জন্য আমি বড় হাতের ডি ইউজ করছি। তুমি চাইলে ছোট হাতের ডি ইউজ করো, সেই জায়গায় 1/n বসে, সমস্যা নেই, তোমার ইচ্ছা, আপ টু ইউ। ওকে ভাই, আপনার নাম কি? আমার নাম হলো মিস্টার কুদ্দুস।
চলো ম্যাথ নাম্বার 8, আসো ম্যাথ নাম্বার 8, ম্যাথ নাম্বার 8, ম্যাথ নাম্বার 8 কি বলছে? দেখ কি বলছে, কি বলছে, প্রতি মিটারে 10 রেখা বিশিষ্ট, মানে প্রতি মিটারে রেখার সংখ্যা কত? 10। ঠিক আছে, প্রথমে একটা ইনফরমেশন দেওয়া আছে, লিখে ফেলি। n = 10 পার মিটার। ঠিক আছে, যে প্রতি মিটারে দাগের সংখ্যা কত? 10টা মাত্র। একটা সমতল অপবর্তন গ্রেটিং এর উপর এত অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের 600 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হয়েছে। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত? 6 × 10⁻⁻8 মিটার। ঠিক আছে, মানে 600 অ্যাংস্ট্রম মানে কি? 6 × 10⁻8 মিটার। ঠিক আছে, আপতিত হয়েছে। এতে কয়টি অপবর্তন ক্রম সৃষ্টি হবে? তোমাকে বলছে সাইন থিটার ভ্যালুকে ধরো তুমি 0.096, এটা ধরতে হবে। ঠিক আছে, এটা ধরতে হবে, কারণ কোশ্চেনে বলে দিছে, কোশ্চেনে বলে দিছে যে সাইন থিটার ভ্যালু ধরতে হবে 0.096, এবং এই 0.096 ধরে কতগুলা অপবর্তন ক্রম তৈরি করা সম্ভব। ওকে, আচ্ছা ভাই ফর্মুলা কি? দেখো আমরা উজ্জ্বলটা দিয়ে চিন্তা করি যে কতগুলো উজ্জ্বল ডোরা তৈরি হচ্ছে, সেটা বের করলেই হয়ে যাবে অ্যাকচুয়ালি। ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো d sin θ = n। আচ্ছা আজানটা শেষ হোক, আসলে আমারও কথা বলতে খুব ডিস্ট্রাক্টিং লাগতেছে। শেষ হোক, আজানটা শেষ হোক। ওকে, শেষ হোক। কি লিখতেছো তোমরা? ইস, তোমরা একজন এত খারাপ। পড়াচ্ছি ফিজিক্স, আইসা কি না কি শুরু করছে। আচ্ছা হ্যাঁ, হিটের বাড়ি শক্ত, প্রমিত দাদার ভক্ত। ওকে, ওকে ঠিক আছে। ওকে 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 আচ্ছা আই গেস শেষ হয়েছে। আচ্ছা আমি আসলে কখনো কিছু বলতে চাই না, বাট একটা জিনিস যেমন, আচ্ছা বাদ দাও, ঠিক আছে, এগুলো আসলে বলে লাভ নাই। যাই হোক, আমি এগুলা না বলি, থাক। তোমরা মানে আমি বলি ভাই, শুনো বলি, যেমন একজন কমেন্ট করছে, আমি নাম বলবো না, একজন কমেন্ট করছে 7 অ্যাগেইন। দেখো 7 নাম্বার ম্যাথ আমার আবার বুঝাতে কোনো সমস্যা নাই, বাট কথাটা সুন্দর করে বলা যায়, ভাই 7 নাম্বার ম্যাথটা আরেকবার বলেন, তাই না? 7 অ্যাগেইন এটা মানে কি কি মানে কিভাবে, মানে কিরকম একটা বলার স্টাইল, এটা কি মানে তুমি এভাবে মানে বলার কারণ কি? 7 অ্যাগেইন, হোয়াট ডাজ দ্যাট মিন? মানে এটা কোনো মিনিংই দাঁড়াচ্ছে না, ঠিক আছে? মানে আই গেস আমি তোমার একটু হলো সিনিয়র, রাইট? অ্যান্ড আমি নিজেও যখন আমার সিনিয়রদের সাথে কথা বলি, আমি নর্মাল মানে একটা মিনিমাম ম্যানার মেনটেন করে কথা বলি, ঠিক আছে? অ্যাটলিস্ট একটু চেষ্টা করি একটু সুন্দর করে কথা বলার জন্য বড় ভাইদের সাথে, একটা মিনিমাম ভদ্রতা বজায় রেখে। আমি তোমাকে খারাপ বলতেছি না বা এরকম কিছু বলতেছি না, বাট দিস ইজ নট দ্য ওয়ে টু টক, ওকে? কথা বললে কি সুন্দর করে বলো, তাতে তো আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? যাই হোক, সো আমি তোমাদের সাথে ফ্রি, দ্যাটস ফাইন, বাট দ্যাট ডাজন্ট মিন যে তুমি ইচ্ছা মতো যেভাবে খুশি কথা বলে যাবা। ইটস নট এ গুড থিং ব্রাদার, ওকে? সুন্দর করে কথা বলো, আমার কোনো সমস্যা নাই। যাই হোক, চলো আমরা ম্যাথ আসি, আমি ম্যাথটা আবার বলবো, ডিস্ট্রাক্ট হয়ে গেছি তোমাদের এই সব কাজে। চলো দেখো 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 কি বলছে, ম্যাথটা পড়ো। প্রতি মিটারে 10টা রেখা আছে একটা অপবর্তন গ্রেটিং এর মধ্যে, দ্যাটস গুড। তার উপর আমরা 600 অ্যাংস্ট্রমের একটা আলো ফেলছি, দ্যাটস অলসো গুড। তোমাকে বলছে কতগুলো অপবর্তন ক্রম তৈরি হবে, আর বলছে সাইন থিটার ভ্যালু কত ধরো, 0.096 ধরো, ঠিক আছে? এখন কতগুলো অপবর্তন ক্রম তৈরি হবে মানে কি? মানে কতগুলো অপবর্তনের অন্ধকার ডোরা পাবো, অথবা কতগুলো অপবর্তনের উজ্জ্বল ডোরা পাবো। সো যে কোনো একটা ধরে ম্যাথ করলেই হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? আচ্ছা এখন আমরা যেটা করব, দেখো মনোযোগ দিয়ে শুনো। তুমি
n এর ভ্যালু জানো, যদি তোমার n এর ভ্যালু জানা থাকে এখান থেকে তুমি d এর ভ্যালু পেয়ে যাবা। কিভাবে পাবা? 1/n দিয়ে। ঠিক আছে, তোমাকে sin θ এর ভ্যালু কোশ্চেনে দিয়ে দিছে, ওকে, তোমাকে ল্যামডা এর ভ্যালু দিয়ে দিছে। এখন তুমি যদি সামহাউ n এর ভ্যালুটা বের করতে পারো যে এই sin θ এর জন্য n এর ভ্যালু কত আসতেছে, n টা কি ছিল, কত নাম্বার উজ্জ্বল ডোরা সেটা ছিল না। এই যে আমাদের যে ফর্মুলাটা ছিল d sin θ is equals to n lambda, d sin θ is equals to n lambda, এখানে n যেটা ছিল nটা কি ছিল, কত নাম্বার উজ্জ্বল ডোরা সেটা, রাইট। সো আমারে কি বের করতে বলছে যে sin θ এর এই ভ্যালুর জন্য আমি কত ক্রমের অপবর্তন পাবো। হোয়াট ডাজ দ্যাট মিন? sin θ এর এই ভ্যালুর জন্য আমি কত নাম্বার উজ্জ্বল ডোরা পাবো বা কত নাম্বার উজ্জ্বল ডোরা পর্যন্ত পাবো। সো আমি যদি n এর ভ্যালুটা বের করে ফেলি তাহলেই তো হয়ে যাচ্ছে। ওকে, তোমাকে d দেওয়া আছে, sin θ দেওয়া আছে, ল্যামডাও দেওয়া আছে, জাস্ট n টা বের করতে হবে, ছোট হাতের n টা। ওকে, তাহলে আমরা বসাই দিই 1/n। sin θ এর ভ্যালু কোশ্চেনে সরাসরি দেওয়া আছে, সেটা কত, 0.096 is equals to n multiplied by lambda এর ভ্যালু কত আছে, 6 into 10 to the power minus 8। ঠিক আছে, এখান থেকে জাস্ট n এর ভ্যালুটা বের করতে হবে, সেটা কত আছে, 0.096 ডিভাইডেড বাই এই n এর ভ্যালু কত, 10, রাইট, ইন্টু 6 into 10 to the power minus 8। চলো বের করো, চলো চলো চলো, 0.096 ডিভাইডেড বাই 10 ডিভাইডেড বাই 6 মাল্টিপ্লাইড বাই 10 to the power 8। ও মাই গড, কত আসছে, 1,60,000। ও মাই গড, ও মাই গড, যেটা আসছে ওটাই অ্যান্সার, কিছু করেন নাই। কত আসছে, 1,60,000। আচ্ছা যাই হোক, এটা মোস্ট প্রবাবলি তাহলে 10 to the power 3 বা 10 to the power 4 কিছু একটা হইতো। যাই হোক, যা আছে আমরা সেই অনুযায়ী সলভ করছি, রেজাল্ট যা খুশি আসুক, প্রসিডিউর ঠিক থাকলেই হইলো। ঠিক আছে, সো দিস ইজ দ্য অ্যান্সার, যে তুমি এততম ক্রম পর্যন্ত অপবর্তন পাবা। ঠিক আছে, ওকে, বুঝতে পারছো, বুঝছো, ক্লিয়ার? এত পর্যন্ত কার কোনো সমস্যা থাকা উচিত না। এগুলো সোজা জিনিস ভাই, এগুলো সোজা জিনিস, এগুলো নিয়ে মনে না করো ঝামেলা থাকা উচিত, একদম ইজি। জাস্ট কোয়েশ্চেনটা একবার ধরতে পারলে জাস্ট ফর্মুলার মধ্যে বসে তুমি সলভ করবা, কঠিন কিছু একদমই না। চলো নেক্সট, কি বলছে? আচ্ছা, যে স্পিডে ম্যাথ সলভ হচ্ছে ভাই, চলো 5.46 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের আলোকের আলোকিত, হ্যাঁ কি, আচ্ছা ল্যামডা দেওয়া আছে, ভালো, ধীরে ধীরে আগাই ভাই, ইস খালি উল্টা পাল্টা হয়ে যায়, শুধু উল্টা পাল্টা হয়ে যায়, তছনছ হয়ে যায়। চলো ল্যামডার ভ্যালু দেওয়া আছে, সেটা কত, 5.46 ইন্টু 10 টু দি পাওয়ার -7 মিটার। ওকে, এত দূরে অবস্থিত দুটি সমান্তরাল কি আলোক, আরে এত তরঙ্গ দৈর্ঘ্যের আলোকের আলোকিত এত মিটার দূরে অবস্থিত দুইটা সমান্তরাল ছিদ্র হতে 0.8 মিটার দূরে, ও আচ্ছা, পরস্পর হতে এত মিটার দূরে অবস্থিত দুইটা সমান্তরাল ছিদ্র, তার মানে চির দুইটার মধ্যবর্তী দূরত্ব হলো এটা। বাইরে ভাই, এত মানে এত প্যাচাই লেখার কি আছে ভাই, বললেই হয় এটা চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব। সো চলো, তোমাকে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ছোট হাতে ডি দিয়ে দিচ্ছে, সেটা কত, 10 টু দি পাওয়ার -4 মিটার। ঠিক আছে, কত, 10 টু দি পাওয়ার -4 মিটার। ওকে, 0.8 মিটার দূরে আছে হলো পর্দা। ওকে, তাহলে আমাদের পর্দার দূরত্ব দিয়ে দিছে, পর্দার দূরত্ব দিয়ে দিছে কত, পর্দার দূরত্ব দিয়ে দিছে আমাদের বড় হাতের ডি, সেটা কত, 0.8 মিটার। আচ্ছা, ফ্রন্ট হপার অপবর্তন লক্ষ্য করা গেল। আচ্ছা, কেন্দ্রীয় উজ্জ্বল হতে তৃতীয় উজ্জ্বল রেখার দূরত্ব নির্ণয় করা। আচ্ছা ধরো কোশ্চেনটা পড়তো, এত মিটার তার মধ্যে আলোকের আলোকিত এত মিটার দূরে অবস্থিত একটা দুটি সমান্তরাল ছিদ্র হতে, দুইটা সমান্তরাল ছিদ্র কেন লাগবে, কি দরকার, এর তো দরকার নাই, দুইটা সমান্তরাল ছিদ্র কেন লাগবে? আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি ব্যতিচার হবে। হ্যাঁ, এটা মোস্ট প্রবাবলি ব্যতিচার হবে, মেবি এখানে একটু ভুল আছে, কারণ যেহেতু দুইটা চিরের কথা বলছে, এটা তো অপবর্তন হওয়ার কথা না, এটা মোস্ট প্রবাবলি ব্যতিচার হবে। হ্যাঁ, মেবি অপবর্তন না, ঠিক আছে, এটা মোস্ট প্রবাবলি ব্যতিচার হবে। ফ্রন্ট হপার অপবর্তন লিখছে, বাট এটা মেবি ব্যতিচার হবে, যেহেতু দুইটা চিরের কথা বলছে, দুইটা চির দিয়ে তো অপবর্তন হবে না, মানে অপবর্তন সবসময় হয়, ঠিক আছে, বাট অপবর্তন দেখা যাবে না দুইটা চির থাকলে, ওখানে ব্যতিচার হবে। হ্যাঁ, এটা আমরা ব্যতিচার দিয়ে করি। ওকে, ব্যতিচার, যেহেতু দুইটা চির, একটা চির হইলে অপবর্তন ঠিক ছিল, কারণ আমাদের দুই চিরের ধরুন অপবর্তন আমাদের সিলেবাসের মধ্যেই নাই, সো আমরা এটা ব্যতিচার ধরে করতেছি। ঠিক আছে স্যার, মানে বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি, দুইটা চিরের কথা বলছে না, দুইটা সমান্তরাল ছিদ্র, সো এখানে আসলে মানে যেহেতু দুইটা চির আছে, সো এখানে অপবর্তন হবে না। ওকে, কি হবে, ব্যতিচার হবে। তোমাকে প্রশ্ন করছে কি, কেন্দ্রীয় উজ্জ্বল রেখা থেকে তৃতীয় যে উজ্জ্বল রেখাটা, সেটার দূরত্ব নির্ণয় করো। ঠিক আছে, তার মানে ব্যাপারটা দেখো, আমি একটু ছবিটাকে বুঝিয়ে দিই। আমাদের সেন্টারে একটা উজ্জ্বল ডোরা আছে, তো এখানে আমাদের দুইটা চির আছে। এই ছবিটা দেখো, এই ছবিটা দেখলে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে তোমার। ঠিক আছে, কিন্তু দুটো চির আছে, এইটা হলো আমাদের, এই হলো লম্ব রেখাটা, এই সেন্টারে কি হবে, একটা কেন্দ্রীয় চরম উৎপন্ন হবে। কি হবে, একটা
কেন্দ্রীয় চরম উৎপন্ন হবে। কেন্দ্রীয় চরমের পর আমরা কি পাবো? ওই পাশে একটা প্রথম অবম, এই পাশে একটা প্রথম অবম। তাহলে আমি এক পাশে আঁকতেছি, এখানে পাবো একটা প্রথম অবম, এখানে পাবো একটা দ্বিতীয় অবম, এখানে পাবো কি একটা তৃতীয় অবম। ওকে, এখন দেখো তুমি সেন্টারে কেন্দ্রীয় চরম পাইছো, কেন্দ্রীয় চরমের পর তুমি পাবা প্রথম চরম, এটা প্রথম চরম, এটা দ্বিতীয় চরম, তার উপরেরটা তৃতীয় চরম, ওইটা হলো তোমার তৃতীয় চরম, ওই যে ওইটা কি তোমার তৃতীয় চরম। ঠিক আছে, এখন তোমায় কি প্রশ্ন করছে, কেন্দ্রীয় যে চরমটা এখান থেকে তৃতীয় চরমের ডিসটেন্সটা বের করো, এই ডিসটেন্সটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, সেন্টারে যে চরমটা আছে বা কেন্দ্রীয় যে চরমটা আছে, সেন্ট্রাল ম্যাক্সিমা যেটা, সেখান থেকে তৃতীয় যে চরমটা ওইটা ডিসটেন্স যেটা, ওটা তোমাকে বের করতে বলছে। ঠিক আছে, কেমনে বের করব? খুবই ইজি। দেখো উজ্জ্বল ডোরা না, ব্যতিচারে উজ্জ্বল ডোরার ফর্মুলা কি বলো? ব্যতিচারে উজ্জ্বল ডোরার ফর্মুলা কি? ডি সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। এটা হলো ব্যতিচারে উজ্জ্বল ডোরার দূরত্ব, বা মানে উজ্জ্বল ডোরার জন্য ফর্মুলা আর কি, বা উজ্জ্বল ডোরা পাওয়ার কন্ডিশন এটা। ঠিক আছে, থিটাটা কি? থিটাটা হলো এইভাবে, দেখো বুঝতে হবে এই জিনিসগুলো। থিটাটা হলো এই যে সেন্টার যেটা, দুইটা চিরের মাঝখানের যে জায়গাটা, এখান থেকে ওই 3 নাম্বার চরম পর্যন্ত আমি কি করবো? একটা সরল রেখা আঁকবো। ঠিক আছে, সেন্টার যেটা দুটো চিরের মাঝখানের যে জায়গাটা, সেখান থেকে 3 নাম্বার চরম পর্যন্ত, তৃতীয় চরম পর্যন্ত, যেহেতু তৃতীয় চরমের জন্য বের করতেছো, তৃতীয় চরম পর্যন্ত আমরা একটা সরল রেখা আঁকবো। ওই সরল রেখা আর এই মধ্যবিন্দুগামী সরল রেখার মধ্যবর্তী যে কোণ, সেটাই হলো আমাদের থিটা, বা এই কেসে থিটা 3, যেহেতু তৃতীয় চরমের জন্য বের করতেছি। ঠিক আছে, কি বললাম? দুইটা চিরের মাঝখানের যে পয়েন্টটা, সেই পয়েন্ট থেকে তৃতীয় চরম যেটা, ওইটার একটা সংযোগকারী সরল রেখা আঁকবো। ওই সরল রেখা আর এই মধ্যবিন্দুগামী সরল রেখার মাঝখানের যে অ্যাঙ্গেলটা, সেটাই কি আমার তৃতীয় চরমের জন্য ব্যতিচার কোণ। ঠিক আছে, সেটা হলো কি থিটা 3, যেটাই যেখানে বসবে। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা আছে? নেই হোপফুলি। তাহলে তৃতীয় চরমের জন্য যদি ফর্মুলাটা লিখি, ডি সাইন থিটা 3 ইজ ইকুয়ালস টু 3 মাল্টিপ্লাইড বাই ল্যামডা। ঠিক আছে, কোনো সমস্যা নেই, ভেরি গুড। এখন খেয়াল করো, এখান থেকে কি লিখবা? সাইন থিটা 3 ইজ ইকুয়ালস টু 3 ইন্টু ল্যামডার ভ্যালু কত রে? দিয়ে দিয়েছে 5.46 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই ডি এর ভ্যালু দিয়ে দিয়েছে কত? 10 টু দি পাওয়ার -4। ওকে, সো এতে তুমি sin থিটা 3 এর ভ্যালু বের করতে পারবা। এখন যেটা তোমার মাথায় রাখতে হবে, তুমি এখানে ক্যালকুলেট করে দেখো, sin থিটা 3 এর ভ্যালু আসবে অনেক ছোট। দেখো ক্যালকুলেট করো, এখানে কত আসবে? 3 ইন্টু 5.46 মাল্টিপ্লাইড বাই 10 টু দি পাওয়ার -3 কত আসবে? 0.01638। কত আসে? 0.01638। সো যখন এরকম সাইনের ভ্যালু অনেক ছোট আসে, তখন কি লেখা যায়? সাইন থিটা ইজ অলমোস্ট ইকুয়ালস টু টেন থিটা। কখন লেখা যায়? যখন সাইনের ভ্যালু অনেক ছোট আসে। কেন লেখা যায়? কারণ আমরা জানি টেন থিটা মানে কি? সাইন থিটা বাই কস থিটা। সো সাইন থিটার ভ্যালু অনেক ছোট আসে মানে কি? কস থিটার ভ্যালু 1 এর কাছাকাছি হবে, আর কোনো কিছুকে 1 দিয়ে ভাগ করলে অ্যাকচুয়ালি ওই জিনিসটাই থেকে যায়। বুঝতে পারছো? ওকে, তাহলে সাইনের জায়গায় আমরা কি বসাই দিব? টেন থিটা বসাই দিব, যেহেতু সাইন থিটা বা থিটার ভ্যালু অনেক ছোট। ইজ ইকুয়ালস টু কত? 0.01638। এখন দেখো, এখান থেকে এটা একটা সমকোণী ত্রিভুজ না, এই যেটা, এটা সমকোণী ত্রিভুজ না? তাহলে tan থিটা ইজ ইকুয়ালস টু কি হবে? লম্ব বাই ভূমি। লম্বটা কি? কেন্দ্র থেকে 3 নাম্বার চরমের দূরত্বটাই লম্ব না? দেখো, কেন্দ্র থেকে 3 নাম্বার চরমের যে ডিসটেন্স, সেটাই কিন্তু লম্ব। আর ভূমিটা কি? চির থেকে পর্দার দূরত্ব হলো ভূমি। ঠিক আছে, কেন্দ্র থেকে 3 নাম্বার চরমের যে ডিসটেন্সটা, সেটাই কিন্তু আমার লম্ব y3। ওকে, আর ভূমিটা কি? কেন্দ্র থেকে না, চির থেকে কেন্দ্রীয় চরমের দূরত্ব। বুঝতে পারছো? মানে এই যে পর্দার দূরত্ব, এই যে ডি যেটা। ওকে, তাহলে আমি কি লিখতে পারি? tan থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই ভূমি ইজ ইকুয়ালস টু 0.01638। তাহলে y3 ইজ ইকুয়ালস টু হোয়াট? এইটা মাল্টিপ্লাইড বাই ডি। ডি এর ভ্যালু কত? 0.8। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই 0.8 কত আসে? 0.013104 মিটার। ওকে, এইটা হলো আমাদের অ্যান্সার, যে কেন্দ্রীয় চরম থেকে 3 নাম্বার চরমের যে ডিসটেন্স, সেটা হবে হলো এটা। ইভেন এটার জন্য একটা ফর্মুলাও আছে, yn ইজ ইকুয়ালস টু n ল্যামডা ডি বাই ছোট হাতের ডি। ওকে, তুমি ডিরেক্টলি এই ফর্মুলা ইউজ করতে পারো। এটার ভ্যালু কত বসাবা? 3 বসাবা, ডিরেক্টলি ফর্মুলা ইউজ করো, সেম রেজাল্ট আসবে, একদম হুবহু সেম রেজাল্ট আসবে, একই রেজাল্টই আসবে। ঠিক আছে, এটাও ইউজ করতে পারো। এটা ডিরেক্ট ফর্মুলা, অথবা তুমি এভাবে ভেঙে ভেঙেও লিখতে পারো। ডিরেক্ট ফর্মুলা ইউজ করলেও কোনো সমস্যা নেই। দেখো তো, বুঝছো নাকি? ছবিটা বুঝছো? এই ছবিগুলো না বোঝাটা খুব দরকার। ঠিক আছে, ওকে, দেখো 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 দেখো
দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো দেখো বুঝছো কিনা? এই ছবি বোঝা লাগবে, ঠিক আছে? এই ছবি বুঝতে হবে, এই ছবিটা বুঝতে হবে, ছবি বোঝাটা ইম্পর্টেন্ট। প্রমিত বিশ্বাস দাদা, আমি এইচএসসি 25। ইস, আবার এইচএসসি 25 কেন ভাই? তোমরা কই থেকে আসো বলো তো? কই থেকে আসো তোমরা? কই থেকে আসো? এইচএসসি 25 কেন হবা তুমি? তুমি কি মাত্র জন্মাইছো? ইস, যাই হোক, ক্লিয়ার, ওকে সেরা। হ্যাঁ ভাই বলছি, গুড। বাকিদের কি অবস্থা? বাকিদের কি অবস্থা? বুঝেছি, গুড, ঠিক আছে, গুড 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 গুড। বাকিরা সবাই বুঝছি, সবার বুঝে হইছে, মিলছে দাদা। আরে সেরা ব্রো, সেরা সেরা। কমেন্ট পড়ে না রে ধুর, এই যে পড়লাম তো। ঠিক আছে, চলো নেক্সট। হইছে? বুঝছি ভাইয়া, ওকে গুড, ঠিক আছে। চলো নেক্সট 10 নাম্বার ম্যাথ। আমরা 10 নাম্বার ম্যাথে যাই। 9টা সলভ করা হয়ে গেছে। এটা আবার কি? প্রফেসর এস আর, আচ্ছা ঠিক আছে, ওকে। এস আর বিজ্ঞানাগারে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলো দিয়ে 4 × 10⁻⁻⁴ সেন্টিমিটার প্রস্থের চির আলোকিত করলেন। ঠিক আছে, চিরের প্রস্থ দেওয়া আছে। ফলে পর্দায় কেন্দ্রীয় চরমের উভয় পাশে দ্বিতীয় ক্রমের অবমগুলার মধ্যবর্তী কৌণিক দূরত্ব 35 ডিগ্রি পাওয়া গেল। আলোর তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করা। আসো, এইটা হলো একটা ম্যাথ, এইটা হলো একটা বোঝার মতো ম্যাথ। আসো, তোমার যদি থিওরি ক্লিয়ার না থাকে, এই ম্যাথ তুমি পরীক্ষার হলে সলভ করে আসতে পারবা না। ঠিক আছে, ক্লিয়ার করে দিচ্ছি আমি। দেখো, অপবর্তনের ব্যাপারটা কি হয় বলো তো? অপবর্তনের যেটা যেটা তোমার কি বলে, অপবর্তন ঝালর যেটা, সেটা ছবি অনেকটা একই রকমই। দুইটা চিরের জায়গায় কি থাকে? একটা চির থাকে। ঠিক আছে, দুইটা চিরের জায়গায় কি থাকে? একটা চির থাকে। ইয়ং এর দ্বিচির পরীক্ষা যেমন দুইটা চির, ব্যতিচারে দুইটা চির। ঠিক আছে, বাট অপবর্তনের চির কয়টা থাকে? একটা থাকে। ওকে, সো এখান থেকে একটা দাগ টানো, সেন্টার থেকে, চিরের সেন্টার থেকে টানছো। এই যে সেন্টার বরাবর যে দাগটা, সেই বরাবর তুমি কি পাবা? একটা সেন্ট্রাল ম্যাক্সিমা পাবা। অপবর্তনের সেন্ট্রাল ম্যাক্সিমা হয় বিশাল বড়। ঠিক আছে, সেন্ট্রাল ম্যাক্সিমার পাশে কি পাবা? ফার্স্ট মিনিমা বা প্রথম অবম পাবা, একটু ছোট হবে। ঠিক আছে, এরকম হবে। তারপর তুমি কি পাবা? প্রথম চরম পাবা। ঠিক আছে, প্রথম যেটা, এটা যেটা পাইছো এটা কিন্তু প্রথম চরম না, এটা কি? এটা কেন্দ্রীয় চরম। তারপর যেটা পাবা সেটা হবে প্রথম চরম। ঠিক আছে, এখন প্রথম চরম যেটা, সেটা তো এই পাশেও আছে, আবার একইভাবে এই পাশেও কিন্তু আছে। ঠিক আছে, উপরেও একটা প্রথম চরম আছে, নিচেও একটা প্রথম চরম আছে। এইটাও প্রথম চরম, এইটাও কিন্তু প্রথম চরম। ঠিক আছে, প্রথম চরমের উপরে কি পাবেন? প্রথম চরমের উপরে যা পাবেন আপনি দ্বিতীয় অবম। কি পাবেন? দ্বিতীয় অবম। এই পাশেও কি পাবেন? দ্বিতীয় অবম। তারপর গিয়ে আপনি পাবেন হলো দ্বিতীয় চরম। ঠিক আছে, তাহলে এই পাশেও একটা পাওয়া যাবে কি? আর একটু বড়ই করি, তারও এই পাশেও একটা পাওয়া যাবে দ্বিতীয় চরম, এই পাশেও একটা পাওয়া যাবে দ্বিতীয় চরম। এইবার কোশ্চেনটা পড়ো, এইবার কোশ্চেন পড়ো। তোমার কি বলছে? উভয় পার্শ্বে দ্বিতীয় ক্রমের অবমগুলার মধ্যবর্তী কৌণিক দূরত্ব 35 ডিগ্রি। তার মানে কি? মানে এই পাশের যে অবম, উভয় পাশের বলছে, এই পাশের যে দ্বিতীয় অবম, এই যেটা হলো কি দ্বিতীয় অবম, প্রথম অবম দ্বিতীয় অবম, আর এই পাশের যে দ্বিতীয় অবম, সেই দুইজনের মাঝখানের যে অ্যাঙ্গুলার ডিসটেন্স বা কৌণিক দূরত্ব, সেটা হলো 35 ডিগ্রি। দ্যাট মিনস আমি যদি সেন্টার থেকে এই পাশের দ্বিতীয় অবমটাকে যোগ করি আর এই পাশের দ্বিতীয় অবমটাকে যোগ করি, এই যে অ্যাঙ্গেলটা, টোটাল অ্যাঙ্গেল হলো 35 ডিগ্রি। দ্বিতীয় ক্রমের অবমের অ্যাঙ্গেল কিন্তু, বা দ্বিতীয় অপবর্তন কোণ কিন্তু 35 ডিগ্রি না। এই পাশের দ্বিতীয় অবম যেটা আর এই পাশের দ্বিতীয় অবম যেটা, সেই দুইটার মাঝখানের অ্যাঙ্গেল হলো 35 ডিগ্রি। তাহলে বলো তো দ্বিতীয় অবমের অপবর্তন কোণটা কত হবে? শুধুমাত্র দ্বিতীয় অবমের অপবর্তন কোণ কত হবে? অপবর্তন কোণ হবে 17.5 ডিগ্রি। এইটা তোমার বুঝতে হবে, এইটুকু আন্ডারস্ট্যান্ডিং তোমার থাকতে হবে। এই যে 35 ডিগ্রি, এটা কিন্তু অপবর্তন কোণ না, এটা কি? ওই এক পাশের অবম, এক পাশের দ্বিতীয় অবম আর এই পাশের দ্বিতীয় অবমের মাঝখানের অ্যাঙ্গেল। ঠিক আছে, দুজনের মাঝখানের অ্যাঙ্গেল হলো 35 ডিগ্রি। তাহলে যে কোনো এক পাশে অ্যাঙ্গেল কত হবে? 17.5 ডিগ্রি। এন্ড এইটাই দ্বিতীয় অবমের অপবর্তন কোণ। ঠিক আছে, এভাবে ছবি আঁকা শিখতে হবে, তাহলে এইসব ম্যাথ সলভ করা কোনো ব্যাপার না। ঠিক আছে, সো আমরা কি পেয়ে গেছি? দ্বিতীয় অবমের অপবর্তন কোণ পেয়ে গেছি। ঠিক আছে, তাহলে বলো তো দ্বিতীয় অবমের অপবর্তন কোণ কত? অবমের অপবর্তন কোণ কত? অপবর্তন কোণ যেটা, সেটা কত হবে বলো তো? সেটা হলো 17.5 ডিগ্রি। কত? 17.5 ডিগ্রি। ঠিক আছে, তোমাকে আর কি দিয়েছে? ল্যামডা দিয়ে দিয়েছে। ল্যামডা দিছে নাকি? না, ল্যামডা বের করতে বলছে তোমাকে, ইয়া দিছে, ডি দিছে।
ডি দিস আর কি, চিরের প্রস্থ যেটা, বা এটাকে দিয়ে প্রকাশ করি আমরা, চিরের প্রস্থ বা চিরের বেদ, সেটা কত 4 × 10⁻⁴ সেন্টিমিটার, তাহলে 4 × 10⁻⁶ মিটার। ল্যামডা বের করতে হবে। অবম না, অবমের জন্য ফর্মুলা কি বলো? অপবর্তন অবমের জন্য ফর্মুলা কি? a sin থিটা ইজ ইকুয়ালস টু n ল্যামডা। কত নাম্বার অবম নিয়ে কাজ করতেছো? 2 নাম্বার অবম, রাইট? তাহলে n এর ভ্যালু কত বসাবা? 2 বসাবা। তাহলে এ যেটা, এর ভ্যালু তো আমরা জানি 4 × 10⁻⁶ মাল্টিপ্লাইড বাই সাইন থিটা। দেখো তো থিটার ভ্যালু কত? 2 নাম্বার অবমের জন্য অপবর্তন কোণ কত? 17.5, ঠিক আছে? মাল্টিপ্লাইড বাই এন এর ভ্যালু কত? 2 যেহেতু, তাহলে 2 মাল্টিপ্লাইড বাই ল্যামডা। এখান থেকে জাস্ট ল্যামডাটা ক্যালকুলেট করতে হবে। চলো ল্যামডা ক্যালকুলেট করো। সাইন কত? 17.5 মাল্টিপ্লাইড বাই 2 × 10⁻⁻6, 2 × 10⁻⁻6 কত আসে? 6.01, মানে 6104 অ্যাংস্ট্রম, ঠিক আছে? এই যেটা, এটা হলো অ্যান্সার। ভাই এটা কিন্তু একটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ বেশি ইম্পর্টেন্ট ম্যাথ। ম্যাথটা কিন্তু জাস্ট 3 লাইন, বাট এই 3 লাইনের ম্যাথ তুমি যদি এই জিনিস না বুঝো সলভ করতে পারবে না। এই জিনিস বোঝা লাগবে তোমার, ঠিক আছে? দেখো তো ক্লিয়ার কিনা, দেখো তো, দেখো বুঝছো না কি বুঝো না? দেখো দুজনের মাঝখানে আচ্ছা রবিন ভাই এসে কমেন্ট করছে, জি ভাই আমিও বুঝছি ভাই, ওকে। দেখো সবাই বুঝছো কিনা, সবাই ক্লিয়ার হয়েছে? আমাকে একটু বল সবাই বুঝছিস কিনা, দেখো বুঝছো নাকি? বুঝছো সবাই কি বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো নাকি পারো নাই? বুঝছি, সেরা ভাইয়া চিত্রটা আরেকবার বলবেন? হ্যাঁ শিওর। মানে এখানে যেটা, মানে একটা চির থাকবে অপবর্তনের, এই চির বরাবর একটা লম্ব টানবা তুমি, ঠিক আছে, পর্দার উপর, ওকে? এই যে লম্বটা টানলা, ওইখানে থাকবে একটা কেন্দ্রীয় চরমের পর থাকবে একটা প্রথম অবম। হ্যাঁ, অপবর্তনে কি হয় বলতো? প্রথম দিকের অবমগুলা থাকে ছোট এবং গ্র্যাজুয়ালি অবমটা বৃদ্ধি পাইতে থাকে, ঠিক আছে? আর চরমগুলা প্রথমে থাকে বড়, গ্র্যাজুয়ালি চরমগুলা কি হয়? ছোট হতে থাকে। তাহলে কেন্দ্রীয় চরমের পর প্রথম অবম, তারপর প্রথম চরম, তারপর দ্বিতীয় অবম, তারপর দ্বিতীয় চরম। ঠিক একইভাবে নিচেও কেন্দ্রীয় চরমের পর প্রথম অবম, প্রথম চরম, দ্বিতীয় অবম, দ্বিতীয় চরম, ঠিক আছে? এখন তোমায় কি বলছে যে দুইটা, যে দ্বিতীয় অবম, ওই পাশে একটা দ্বিতীয় অবম, এই পাশে একটা দ্বিতীয় অবম, উভয় পাশের যে দ্বিতীয় অবম তাদের মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটা হলো 35 ডিগ্রি। দ্যাট মিন্স এই বরাবর একটা দ্বিতীয় অবম বরাবর দাগ টানো, এই বরাবর একটা দ্বিতীয় অবম বরাবর দাগ টানো, মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটা হলো 35 ডিগ্রি। তাহলে একটা যে কোনো এক পাশের দ্বিতীয় অবমের জন্য এই মাঝখানের রেখার সাথে অ্যাঙ্গেল কত? 17.5 ডিগ্রি। এটাই কি অপবর্তন কোণ, তাই না? তার মানে দ্বিতীয় অবমের যে অপবর্তন কোণ সেটা কত হবে? 17.5 ডিগ্রি। বুঝতে পেরেছো এবার? দেখো বুঝছো কিনা? টাইম লাইনে ঘুরতে ঘুরতে হঠাৎ এসে গেলাম, কিন্তু এটা কোন অধ্যায় তা জানি না। আচ্ছা ঠিক আছে, প্যারা নাই, না জানলেও চলবে, সমস্যা নাই। এটা অ্যাকচুয়ালি সেকেন্ড পেপারের চ্যাপ্টার 7, ঠিক আছে? ওকে, দেখো বুঝছো? ক্লিয়ার? ভাই কন্টেস্টের রেজাল্ট আজকে রাতে। থ্যাঙ্কস ভাইয়া, প্লেজার ম্যান, প্লেজার। চলো দেখো, এই যে বড় ম্যাথ চলে আসছে। কি বলছে দেখো, 11 নম্বর ম্যাথ, দেখো 11 নম্বর ম্যাথে কি বলেছে ভাইয়া, কি বলেছে? দেখ কি বলছে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় দুইটা চিরের দূরত্ব, মানে দুইটা চিরের মাঝখানে ডিস্টেন্স দেওয়া আছে, পরস্পর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব, মানে পরপর দুইটা উজ্জ্বল ডোরার দূরত্ব দেওয়া আছে, মানে দুইটা চিরের মাঝখানে ডিস্টেন্সও দিয়ে দিছে, আর পাশাপাশি, পরপর মানে কি পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্বও দিয়ে দিছে। আর তোমাকে বলছে যে চির হতে পর্দার যে দূরত্ব সেটা হলো 0.3 মিটার। প্রথম কোয়েশ্চেন, উদ্দীপকে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কত? ঠিক আছে, তাহলে দেখো কি দেওয়া আছে। আমাদের দুইটা চিরের মাঝখানে যে ডিস্টেন্সটা ছোট হাতের ডি দিয়ে দিছে সেটা কত? 3.5 × 10⁻⁴ মিটার, ইফ আই এম নট রং। তোমাকে ডি দিয়ে দিয়েছে বড় হাতেরটা, চির থেকে পর্দার দূরত্ব সেটা কত? 0.3 মিটার। আর কি দিছে? পরপর দুইটা উজ্জ্বল ডোরার মাঝখানকার ডিস্টেন্স, পরপর দুইটা উজ্জ্বল ডোরা বা পরপর দুইটা অন্ধকার ডোরার মধ্যবর্তী দূরত্ব বের করার ফর্মুলা কি? ল্যামডা ডি ডিভাইডেড বাই ছোট হাতের ডি। আমরা পড়াচ্ছি না, এটা পড়াচ্ছি জিনিস, কিন্তু পড়াচ্ছি। এটার ভ্যালু কত দিয়ে দিয়েছে? 3.95 মাল্টিপ্লাইড বাই 10⁻⁻4। এখান থেকে তোমার বলছে ল্যামডা বের করো। সো ভাই এখানে ডি আর ডি এর ভ্যালু বসাই দিলেই তো ল্যামডা বের হয়ে যাবে, আর কিছু করা লাগবে? কিচ্ছু করা লাগবে না। 1 নাম্বার ম্যাথ তো বেশি সোজা। চলো 1 নাম্বার সলভ করে ফেলো, জাস্ট ল্যামডা বের করবা। ল্যামডা কি হবে? ডি ডিভাইডেড বাই ডি মাল্টিপ্লাইড বাই 3.95 মাল্টিপ্লাইড বাই 10⁻⁴। চলো ছোট হাতের ডি এর ভ্যালু কত? ছোট হাতের ডি এর ভ্যালু কত ভাইয়া? 3.5 × 10⁻⁴ ডিভাইডেড বাই 0.3 মাল্টিপ্লাইড বাই হোয়াট? 3.95 × 10⁻⁴।
তাহলে অ্যান্সার কত আসে 4.6083 ইন্টু 10⁻⁻7 মিটার। দেখো বুঝছো কিনা, সোজা ভাই, এখানে কঠিন কিছু নাই। এটা হলো কি আমাদের আপতিত আলোর তরঙ্গ দৈর্ঘ্য বের হয়ে গেছে। ঠিক আছে, সেকেন্ডটা আসেন। যদি 8800 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলা হয় এবং পরপর দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব একই রাখতে হয়, তাহলে কি ব্যবস্থা নিতে হবে? দ্যাট মিনস আমি পরপর দুটো উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব সেম রাখতে চাচ্ছি, তার মানে ল্যামডা ডি বাই ডি এর ভ্যালু আমি সেম রাখতে চাই। ঠিক আছে, আমি কি সেম রাখতে চাই কোয়েশ্চেনটা পড়ো, এটা কিন্তু সৃজনশীল কোয়েশ্চেন। হ্যাঁ, ল্যামডা ডি বাই ডি এর ভ্যালু আমি সেম রাখতে চাই। আমি কি সেম রাখতে চাই? যে আমার ল্যামডা ডি বাই ডি এইটা আমি কি রাখবো? সেম রাখবো। কি রাখবো? সেম রাখবো। ঠিক আছে, কিন্তু আমি চেঞ্জ করতেছি কি? আমি চেঞ্জ করতেছি ল্যামডার ভ্যালু। আমি কি করতেছি? ল্যামডার ভ্যালু চেঞ্জ করে ফেলতেছি, ল্যামডা চেঞ্জ করতেছি, ল্যামডা চেঞ্জ করতেছি। ঠিক আছে, এখন বাকি আছে আর দুইটা জিনিস, একটা হলো বড় হাতের ডি আর একটা হলো ছোট হাতের ডি। বড় হাতের ডিটা কি বলতো? চির থেকে পর্দার দূরত্ব। আর ছোট হাতের ডিটা কি? চিরের প্রস্থ। এখন ধরো তোমার কাছে একটা সেটআপ আছে, সেই সেটআপে কোনটা চেঞ্জ করা তোমার জন্য ফিজিবল, কোনটা তুমি ইজিলি চেঞ্জ করতে পারবা? দুইটা চিরের মাঝখানের দূরত্ব চেঞ্জ করা তোমার পক্ষে পসিবল? এখানে একটা ফুটা করছো, এখানে আর একটা ফুটা করছো, এখানে ধরো একটা ফুটা করছো, এখানে আর একটা ফুটা করছো। এখন এই দুটো ফুটার মাঝখানের ডিসটেন্স তুমি চেঞ্জ করবা কেমনে বলো? এখানে একটা চির আছে, এখানে একটা চির আছে, এই দুটোর মাঝখানকার ডিসটেন্স তুমি চেঞ্জ করবা কেন? তোমার পুরো সেটআপই চেঞ্জ করা লাগবে, নতুন দুটো চির নিয়ে আসা লাগবে। তার চেয়ে আমি যদি পর্দাকে একটু সামনে পিছনে নেই, তাহলেই কি চির আর পর্দার মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ হয়ে যাচ্ছে না? তাহলে কোনটা চেঞ্জ করা ফিজিবল, ছোট হাতের ডি না বড় হাতের ডি? চাইলে তো দুইটাই চেঞ্জ করা পসিবল, বাট এই ছোট হাতের ডিটা চেঞ্জ করা কি একটা ঝামেলা না? তোমার নতুন দুইটা চির নিয়ে আসা লাগবে, কারণ তোমার আগের যে সেটআপ আছে সেই সেটআপে দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব তো ফিক্সড। এই চির তো আর উঠানামা করানো যায় না, তাই না? নতুন করে ছিদ্র করা লাগবে বা নতুন করে চির বানানো লাগবে। ওকে, তার চেয়ে আমি একটা কাজ করি, চিরকে চিরের মতো থাকতে দিই। আমি পর্দাকে হয় পিছনে নেই নালে সামনে নেই। ঠিক আছে, এমন ভাবে চেঞ্জ করি যেন চির আর পর্দার মধ্যবর্তী দূরত্ব এমন হয় যে ল্যামডা চেঞ্জ করলেও ল্যামডা ডি বাই ডি এর ভ্যালু কি থাকে? সেম থাকে। বুঝতে পারছো? তার মানে আমরা চেঞ্জ করব না কাকে? আমরা ডি কে সেম রাখবো। ছোট হাতের ডি যেটা, এটাকে আমরা চেঞ্জ করতে চাই না, কারণ করতে গেলে আমাদের নতুন ইকুইপমেন্ট নিয়ে আসা লাগবে, কোনো দরকার নাই। ঠিক আছে, তাহলে আমরা ছোট হাতের ডি যেটা, সেটাকে সেম রাখবো। ডিটাকে কি করব? সেম রাখবো, সেম রাখবো। তাহলে ডি যদি আমি সেম রাখতে চাই, তাহলে আমার চেঞ্জ হবে কি? ল্যামডা তো চেঞ্জ হচ্ছেই, কারণ ল্যামডা আগে ছিল কত? এই যে এটা ছিল আগের ল্যামডা, এখন নতুন ল্যামডা কত? 8.8 × 10⁻⁷। তো তার সাথে চেঞ্জ করা লাগবে কি? বড় হাতের ডি বা চির হতে পর্দার দূরত্ব, এইটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, তাহলে আমি লিখতে পারি না λ1 d1 ইজ ইকুয়ালস টু λ2 d2। কিভাবে লিখলাম? কারণ আমার ল্যামডা ডি বাই ডি কে সেম রাখা লাগবে। সো নিচে ডি দিলেও যা, না দিলেও তাই, ডি তো কাটাকাটি চলে যাবে, কারণ ডি তো আমি চেঞ্জই করতেছি না, ডি কে তো আমি সেম রাখতেছি। বুঝতে পারছো? এর জন্য নিচের ডিটাকে আর দিচ্ছি না। তাহলে λ1 d1 ইজ ইকুয়ালস টু λ2 d2। এখান থেকে জাস্ট আমি d2 এর ভ্যালুটা বের করব, যে নতুন চির হতে পর্দার দূরত্ব কত বানাইতে হবে। তাহলে d2 is equals to λ1 by λ2 multiplied by d1। তো λ1 এই যেটা পাইছি সেটা λ2 কত? 8.8 × 10⁻⁷। ঠিক আছে, মাল্টিপ্লাইড বাই আগের d1 কত ছিল? 0.3। ঠিক আছে, সেটা কত হচ্ছে এখন? 0.1571 মিটার। তার মানে আগে চির হতে পর্দার দূরত্ব ছিল 0.3 মিটার। এখন যদি আমি চির হতে পর্দার দূরত্বটা 0.1571 মিটার করে দেই, তাহলেই আমার দুইটা উজ্জ্বল ডোরার পাশাপাশি দুইটা উজ্জ্বল ডোরার মধ্যবর্তী যে দূরত্ব, সেইটা আর চেঞ্জ হচ্ছে না, বা ল্যামডা ডি বাই ডি যেটা, সেই ভ্যালুটা কি থাকতেছে? সেম থাকতেছে। দেখো বুঝছো কিনা? এই কোয়েশ্চেনটা ইম্পর্টেন্ট ছিল। হ্যাঁ, সেকেন্ড কোয়েশ্চেনটা কিন্তু ভালো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ওকে, দেখো বুঝছো কিনা? হাফ করতে হবে। আচ্ছা, হ্যাঁ, হাফ করতে হবে, এই তো। ঠিক আছে, ওকে, ঠিক আছে। দেখো বুঝছো কিনা? দেখো চূড়দ্বয়ের পার্থক্য কম বেশি করে হবে না কেন ভাইয়া? আমি বলছি করা যাবে, তার জন্য তোমার নতুন সেটআপ আনতে হবে। ঠিক আছে, কি দরকার শুধু সেটআপ যেটা আছে ওটা চেঞ্জ করে নতুন সেটআপ আনার জন্য? মানে ধরো তোমার কাছে একটা সেটআপ আছে যেখানে দুইটা চির আছে, কারণ এই সেটআপের মধ্যে তুমি তার এই দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করতে পারতেছো না। এটা করার জন্য নতুন একটা সেটআপ আনা লাগবে। কারণ এটা কি বেশি ইজি, নাকি জাস্ট পর্দা আগে পিছে করা বেশি ইজি? অবশ্যই পর্দা আগে পিছে করা বেশি ইজি। সো আমরা সবসময় ইজি ওয়েটাই চুজ করব, বাট এটা করলেও কোনো সমস্যা ছিল না। ওকে, বুঝছো? দেখো
দেখো দেখো দেখো, বুঝছো কিনা? বুঝেছি বুঝেছি ভাইয়া, সেরা সেরা সেরা। বাকিদের কি অবস্থা? বাকিরা বুঝতে পেরেছো? দেখো দেখো, সবাই বুঝছো কিনা? সবাই বুঝছো? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ ছিল 11 নাম্বারটা। দেখতো সবাই বুঝছিস কিনা? এ ভাইয়া এখন বুঝছি, সেরা সেরা, ক্লিয়ার দাদা, সেরা। ওকে, নয়েস নয়েস, পরেরটা যাই। ক্লিয়ার 11 নাম্বার। ওকে, চলো 12 দেখো। 12 নাম্বার আসো, 12 নাম্বার আসো। 12 নম্বরে কি বলছে? মিম একক চিরের অপবর্তন পরীক্ষায় 6500 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে। ঠিক আছে, এতে সে প্রথম ক্রমের উজ্জ্বল পট্টির জন্য অপবর্তন কোণ কত পায়? 1.25 ডিগ্রি। সে চতুর্থ ক্রমের অপবর্তন পাওয়ার চেষ্টা করছে। ঠিক আছে, প্রশ্ন করছে চিরের বেদ কত। চলো প্রথম কোশ্চেন আমরা অ্যান্সার করি। প্রশ্ন করছে কি? চিরের বেদ কত। আচ্ছা, কি কি দেওয়া আছে? ল্যামডা দেওয়া আছে। ল্যামডা কত? 6.5 ইন্টু 10⁻⁷ মিটার। ঠিক আছে, সমস্যা নাই। তারপর বলছে প্রথম ক্রমের যে ইয়াটা কি বলে, ডোরাটা, সেটার জন্য কি ডোরা? এটা প্রথম ক্রমের উজ্জ্বল ডোরা, সেটার জন্য অপবর্তন কোণ পাইছে কত? 1.25 ডিগ্রি। তাহলে প্রথম ক্রমের উজ্জ্বল ডোরার জন্য অপবর্তন কোণ কত? 1.25 ডিগ্রি। প্রশ্ন করছে কি? চিরের বেদ নির্ণয় করো। ঠিক আছে, মানে চিরের যে প্রস্থ সেটা নির্ণয় করো। ফর্মুলা কি? ডি সাইন থিটা বা এ সাইন থিটা, এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। তাহলে আমি যদি প্রথমটার জন্য ফর্মুলা লিখি, এখানে থিটা 1 বসাইতে হবে, আর এন এর ভ্যালু কত বসাইতে হবে? 1 বসাইতে হবে। তাহলে এ সাইন থিটা 1 ইজ ইকুয়ালস টু 1 মাল্টিপ্লাইড বাই ল্যামডা। ঠিক আছে, এখান থেকে জাস্ট এর ভ্যালু বের করে আনা। থিটা 1 এর ভ্যালু তো দেওয়া আছে কোশ্চেনে, যে প্রথম উজ্জ্বল, আচ্ছা উজ্জ্বল বলছে না, আচ্ছা আমি অন্ধকারের ফর্মুলা লিখছি, সরি ভুল হইছে, ভুল হইছে। ঠিক আছে, আমি অন্ধকারের ফর্মুলা লিখছি। আচ্ছা, অপবর্তনে উজ্জ্বলের ফর্মুলা কি বা উজ্জ্বলের কন্ডিশন কি? এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু 2n প্লাস 1 ল্যামডা বাই 2। বলছিলাম না ব্যতিচারের উল্টা, ব্যতিচারের উল্টা। এটা ছিল ব্যতিচারের অন্ধকারের ফর্মুলা, এখন এইটা হবে অপবর্তনের উজ্জ্বলের ফর্মুলা। ঠিক আছে, অন্ধকার বললে এন ল্যামডা ঠিক ছিল, বাট যেহেতু উজ্জ্বল বলছে কোশ্চেনে, সো ফর্মুলা হবে 2n প্লাস 1 মাল্টিপ্লাইড বাই ল্যামডা বাই 2। ঠিক আছে, আচ্ছা প্রথমটার জন্য বলছে না এন এর ভ্যালু কত বসাবা? 1 বসাবা। তাহলে লেখো এ সাইন থিটা 1, এন এর ভ্যালু যদি 1 বসাই তাহলে কত আসে? 3 ল্যামডা বাই 2। ঠিক আছে, কি আসবে? 3 ল্যামডা বাই 2। কোনো সমস্যা নাই, গুড। চলো মান বসাও। a is equals to কি হবে বলো তো? 3 মাল্টিপ্লাইড বাই ল্যামডার ভ্যালু কত? 6.5 ইন্টু 10⁻⁷ ডিভাইডেড বাই 2 মাল্টিপ্লাইড বাই সাইন থিটা 1। থিটা 1 এর ভ্যালু কত? 1.25। দ্যাট মিনস সাইন 1.25। ঠিক আছে, জাস্ট এর ভ্যালুটা বের করানো। জাস্ট কি করবে? এর ভ্যালুটা বের করান বা 3 ইন্টু 6.5 ইন্টু 10⁻⁷ না, ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই সাইন 1.25। কত আসতেছে? 4.469। 4.469 মাল্টিপ্লাইড বাই 10⁻⁵ মিটার। ঠিক আছে, ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এইটা হলো আমাদের প্রথম ম্যাথের সলিউশন, যে চিরের যে বেদ সেটা কত? 4.469 ইন্টু 10⁻⁵ মিটার। ঠিক আছে, এবার আসো সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনে কি বলছে? মিমের প্রচেষ্টা সফল হবে কি? মিমের চেষ্টা কি ছিল? সে চতুর্থ ক্রমের অপবর্তন চায়। দ্যাট মিনস সে চায়, সে যে অপবর্তনটা ঘটাচ্ছে সেখানে 4 নাম্বার উজ্জ্বল ডোরা বা অন্ধকার ডোরা সে পাক অপবর্তনের থ্রুতে। ঠিক আছে, তখন আমাদের এটা চেক করা লাগবে মিম যেভাবে ইকুইপমেন্ট সেট আপ করছে সে অনুযায়ী 4 নাম্বার অপবর্তন পাওয়া সম্ভব কিনা। আচ্ছা, এটা করার সিস্টেমটা কি? খুবই ইজি একটা সিস্টেম। জাস্ট লিখবা, আমি যেমন লিখতেছি সেমন করে লিখো, এ সাইন থিটা ইজ ইকুয়ালস টু এন ল্যামডা। ঠিক আছে, ওকে। তুমি দেখতে চাও যে এই এর একটা ভ্যালু দেওয়া আছে না কোশ্চেনে, এর একটা ভ্যালু যে আমরা পাইলাম তো, তাই না? এর এই ভ্যালুর জন্য আর ল্যামডার এই ভ্যালুর জন্য ম্যাক্সিমাম কত ক্রমের অপবর্তন পাওয়া সম্ভব, রাইট? এর একটা ফিক্সড ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে, ল্যামডার একটা ফিক্সড ভ্যালু কোশ্চেনে দেওয়া আছে। তোমার কাজ হলো এই দুইটা ফিক্সড ভ্যালুর জন্য ম্যাক্সিমাম কত ক্রমের অপবর্তন কোণ পাওয়া সম্ভব, বা ম্যাক্সিমাম কত ক্রমের অপবর্তন পাওয়া সম্ভব, রাইট? মানে এন এর ম্যাক্সিমাম ভ্যালুটা তুমি জানতে চাও, তার জন্য কি করতে হবে? সিম্পল, সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু বসাইতে হবে। তোমার কি বসাইতে হবে? সাইন থিটা ম্যাক্স বসাইতে হবে। সাইন থিটা ম্যাক্স মানে কত? সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু কত বলো তো? 1, আর কিছুই না। সাইন থিটার ম্যাক্সিমাম ভ্যালু বসাইতে হবে which is equals to 1। তাহলে a সাইন থিটা ম্যাক্স is equals to n max multiplied by lambda। তাহলে এখান থেকে n max মানে ম্যাক্সিমাম কত ক্রমের অপবর্তন দেখা যাবে is equals to a সাইন থিটা ম্যাক্স এর ভ্যালু তো 1, থিটা 90 ধরতে হবে। সাইন থিটা 90 এর ভ্যালু কত? সাইন 90 এর ভ্যালু কত? 1 ডিভাইডেড বাই হোয়াট? ল্যামডা।
ওকে, এন ম্যাক্স এর ভ্যালু কি হবে a ডিভাইডেড বাই ল্যামডা। এর ভ্যালু কত পেয়েছো, এই যেখানে যেটা পেয়েছো এর ভ্যালু 4.469 10 টু দি পাওয়ার -5 ডিভাইডেড বাই ল্যামডার ভ্যালু কত, ল্যামডা হলো আমাদের 6.5 ইনটু 10 টু দি পাওয়ার -7, ঠিক আছে। সো এন এর ভ্যালু আসতেছে হলো 68.76, ঠিক আছে, 68.76, বা এটাকে আমরা সিম্পলি 68 লিখবো, আর কিছু না। তার মানে যে সেটআপ নেওয়া হয়েছে সেই সেটআপে 68 ক্রমের অপবর্তন পর্যন্ত পাওয়া সম্ভব। যে সেটআপ নেওয়া হয়েছে সেই সেটআপে 68 ক্রমের অপবর্তন পর্যন্ত পাওয়া সম্ভব। তাহলে 4 নাম্বার অপবর্তন তো অবশ্যই পাওয়া যাবে। তার মানে মিমের যে প্রচেষ্টা সেটা কি হবে, সফল হবে। তাহলে মিম সফল। মিম কি, মিম সফল, কারণ মিমের যে সেটআপ সেই সেটআপে 68 ক্রমের অপবর্তন পর্যন্ত পাওয়া সম্ভব। মিম তো চাচ্ছে জাস্ট 4 নাম্বারটা। ওকে, তো 4 নাম্বার তো অবশ্যই পাওয়া যাবে। বুঝতে পারছো? দেখো তো ম্যাথটা ক্লিয়ার কিনা ভাই। যেগুলো এখন যেগুলো করাচ্ছি প্রত্যেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, প্রত্যেকটা ম্যাথ পরীক্ষায় আসার মতো, ঠিক আছে। দেখো তো বুঝতেছো কিনা, দেখো দেখো দেখো, বুঝছো কিনা? ওকে, অবমের শর্ত কেন হলো আরেকটু আলোচনা করবেন, সমস্যা নাই, তুমি এখানে চরমের শর্ত দিয়েও করতে পারো। মানে অবমের শর্তে এন এর ভ্যালুটা বের করা ইজি, তার জন্যই করা হয়েছে, আর কিছু না। নর্মালি অবমের শর্ত দিয়ে করা হয়, তুমি চাইলে এখানে চরমের শর্ত দিয়েও করতে পারো, কোনো সমস্যা নাই, জাস্ট এক ভ্যারি করতে পারে বড় জোর, এর চেয়ে বেশি কিছু হবে না। ওকে, আচ্ছা, মিমের চেষ্টা সফল হবে, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। লাস্ট লাইনটা আবার বুঝিয়ে দিন। মানে লাস্ট লাইনটা হলো কি, যে এন ম্যাক্স এর ভ্যালু যে 68 আসছে, তার মানে কি ও যে সেটআপ নিয়ে কাজ করতেছে, তার মানে যে ল্যামডার এই যে এই ভ্যালুটা আর এর এই যে এই ভ্যালুটা, এই দুইটা ভ্যালুর জন্য সর্বোচ্চ 68 ক্রমের অপবর্তন পর্যন্ত পাওয়া সম্ভব। মিম চাচ্ছে কি 4 ক্রমের অপবর্তন। সো যেখানে 68 ক্রমের অপবর্তন পাওয়া সম্ভব, 4 নাম্বারটা তো অবশ্যই পাওয়া যাবে। তার মানে মিমের চেষ্টা সফল, ঠিক আছে। জি ভাইয়া, ওকে ঠিক আছে ভাইয়া, আরেকবার একটু বুঝিয়ে দিবেন প্লিজ, বুঝিনি। আচ্ছা ওকে ঠিক আছে, আমি বুঝাচ্ছি আরেকবার। দেখো এখানে যেটা করতে হবে, মানে a sin θ ইকুয়ালস টু n ল্যামডা কেন লেখা হয়েছে, কারণ এখান থেকে n এর ভ্যালুটা বের করা ইজি, আর কিছুই না। তুমি চাইলে 2n + 1 ল্যামডা বাই 2 দেও করতে পারো, খুব বেশি ভ্যারি করবে না, রেজাল্ট সেম সেমই আসবে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে আমি sin θ এর ম্যাক্সিমাম ভ্যালু বসাবো। কেন sin θ এর ম্যাক্সিমাম ভ্যালু বসাবো, দেখো খুব ইজি। তুমি অপবর্তন কোণ কেমনে বের করো, বলো অপবর্তন কোণ কেমনে বের করো। এখানে এই চির আছে, মাঝখান থেকে এইভাবে দাগ টানো, দাগ টানো, এই যে অ্যাঙ্গেলটা এটাই তো অপবর্তন কোণ। আমাকে বলো তো অপবর্তন কোণ ম্যাক্সিমাম কত হওয়া সম্ভব, অপবর্তন এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম কত হওয়া সম্ভব বলো তো। এই অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম হওয়াই সম্ভব 90 ডিগ্রি। যদি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয় তাহলে সেই অপবর্তনটা আমরা দেখতে পারবো কোথায় গিয়ে, অসীমে গিয়ে, ঠিক আছে। অপবর্তন কোণ তো 90-র চেয়ে বেশি হওয়া সম্ভব না, কারণ আলো যদি, মানে অপবর্তন কোণ যদি 90-র চেয়ে বেশি হইতে হয় তাহলে আলো যাওয়া লাগবে এই দিকে। আলো যদি এরকম কোনো একদিকে চলে যায় তখন সে আলো কি পর্দার উপর পড়বে, জীবনেও পড়বে না। ওকে, সো অপবর্তন কোণ ম্যাক্সিমাম হইতেই পারে 90 ডিগ্রি। এন্ড আমরা যেহেতু ম্যাক্সিমাম ক্রমের অপবর্তন চাচ্ছি, তাহলে আমরা কি নিয়ে ডিল করব, ম্যাক্সিমাম অপবর্তন কোণ নিয়ে ডিল করব। তাহলে ম্যাক্সিমাম অপবর্তন কোণ হইতে পারে কত, 90 ডিগ্রি। সো আমরা থিটার ভ্যালু ম্যাক্সিমামটা বসাইছি, তার জন্য আমরা এন এর ম্যাক্সিমাম ভ্যালুটা পাবো, মানে অপবর্তনের ম্যাক্সিমাম ক্রমটা পাবো, সেটাই বের করে আনছি, আর কিছুই করি নাই। দেখো বুঝছো কিনা এখন। তুমি চাইলে উজ্জ্বলের ফর্মুলাতেও করতে পারো, রেজাল্ট কাছাকাছি আসবে, খুব বেশি ডিফার করবে না, ঠিক আছে। দেখো দেখো এখন বুঝেছো মানে কেন 90 ধরছি, কারণ ম্যাক্সিমাম হইতেই পারে 90 ডিগ্রি, অপবর্তন কোণ ম্যাক্সিমাম 90 ডিগ্রি হওয়ার পসিবল। এর চেয়ে বেশি হলে তো আলো উল্টা দিকে চলে যাবে ভাই, সে আলো তার পর্দায় পড়বেই না, অপবর্তন কই থেকে দেখবা তুমি, ঠিক আছে। থ্যাঙ্কস ভাইয়া, বুঝছি, ওকে ওকে ব্রো, ঠিক আছে। এখন কি বাকিরাও বুঝছো, দেখো তো বাকিরা কি বুঝছিস নাকি, জানাও আমাকে একটু জানাও, সবাই কি বুঝতে পারছো নাকি, কদ্দূর কদ্দূর তোমাদের বুঝে শোনা কদ্দূর। জি ভাইয়া বুঝছি, সেরা ব্রো, সেরা সেরা, সবাই বুঝতে পারছি, ক্লিয়ার সবার। আমরা নেক্সট ম্যাথে যাই, নেক্সট ম্যাথে 13 নম্বর ম্যাথে, চলো 13 নম্বর ম্যাথে যাচ্ছি। দেখো কি বলছে, প্রত্যেকটা সে দুইটা দুইটা করে ম্যাথ আছে। সো টেকনিক্যালি আজকে আসলে ম্যাথ অনেকগুলাই সলভ করা হচ্ছে, হ্যাঁ দেখুন লাস্টে যে 5টা ম্যাথ করতেছি সবগুলোর মধ্যে দুটো দুটো করে ম্যাথ। ওকে চলো দেখো কি বলছে, এগুলো সব সৃজনশীল টাইপের ম্যাথ, এগুলো ইম্পর্টেন্ট। 560 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যে দৃশ্যমান আলোক তরঙ্গ একক চিরের উপর লম্বভাবে আপতিত হয়ে দ্বিতীয় ক্রমের অন্ধকার ডোরা 45 ডিগ্রি কোণে আপতিত আলোর সাপেক্ষে অপবর্তিত হয়। তার মানে এখানে একটা অপবর্তন ঘটছে, একক চিরের দরুন অপবর্তন, যেখানে দ্বিতীয় ক্রমের যে অন্ধকার ডোরা তার অপবর্তন কোণ হলো 45 ডিগ্রি, ঠিক আছে। তার মানে এন এর ভ্যালু যদি 2 হয়, দ্বিতীয় ক্রমের অপবর্তন বা দ্বিতীয় ক্রমের অন্ধকার ডোরা, তার জন্য আমার অ্যাঙ্গেলটা কত, অপবর্তন কোণটা কত, 45 ডিগ্রি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কি জিজ্ঞাসা করছে, চিরের বেদ নির্ণয় করো, ল্যামডা দিয়ে দিয়েছে তোমাকে, ল্যামডার ভ্যালু কত 5.6 × 10⁻⁻7 মিটার।
ঠিক আছে, চলো অন্ধকার ডোরার জন্য ফর্মুলা কি বলো তো? অন্ধকার ডোরার জন্য ফর্মুলা হলো a sin থিটা ইজ ইকুয়ালস টু n ল্যামডা। ঠিক আছে, আমাদের কি করা লাগবে? চিরের বেরটা বের করতে হবে। হোয়াট ডাজ দ্যাট মিন? এর ভ্যালু বের করতে হবে, n ল্যামডা ডিভাইডেড বাই sin থিটা। n এর ভ্যালু কত বলো? কত নাম্বার অন্ধকার ডোরা নিয়ে কাজ করতেছো? 2 নাম্বারটা। তাহলে n এর ভ্যালু কত বসাবা? 2। ল্যামডা কত? 5.6 ইনটু 10 টু দি পাওয়ার -7। ঠিক আছে, থিটার ভ্যালু কত ভাইয়া? থিটার ভ্যালু 45 ডিগ্রি। বসিয়ে দাও 45 ডিগ্রি। এখন এর ভ্যালু বের করানো। চলো চলো চলো, এর ভ্যালু বের করো। 2 ইনটু 5.6 ইনটু 10 টু দি পাওয়ার -7 ব্রাদার ডিভাইডেড বাই হোয়াট? sin 45 কত আসে? 1.584 ইনটু 10 টু দি পাওয়ার -6 মিটার। ঠিক আছে, ওকে, কোনো সমস্যা নাই। এবার আসো সেকেন্ড কোশ্চেনে। সেকেন্ড কোশ্চেনে কি বলছে দেখ, সেকেন্ড কোশ্চেনে কি বলছে? সেকেন্ড কোশ্চেনে বলছে প্রথম অবম ও দ্বিতীয় চরমের মধ্যে কৌণিক ব্যবধান নির্ণয় করো। দিস ইজ দ্য কোশ্চেন। ওকে, কি প্রথম অবম এবং দ্বিতীয় চরমের মধ্যে কি করো? কৌণিক ব্যবধান নির্ণয় করো। তোমার কি বের করতে বলছে খেয়াল করো, খেয়াল করো এই কোশ্চেনটা। এটা 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 খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্টার মার্ক মারো। এই যেগুলো হলো আসে এইচএসসি তে, এগুলো হলো আসে। দেখো এরকম আছে, পর্দাটা আছে, ঠিক আছে, এখানে আছে কি তোমার চির মহাশয়, এখানে আছে চির, ঠিক আছে। এই যেটা সেন্টার, যেটা সেন্টারটা আছে কোথায়? এখানে, এখানে সেন্টারটা। তাহলে এখানে আমার কি আছে? কেন্দ্রীয় চরম। কেন্দ্রীয় চরমের পর কি থাকবে? কেন্দ্রীয় চরমের পর কি থাকবে? প্রথম অবম। তারপর কি থাকবে? তারপর থাকবে প্রথম চরম, ঠিক আছে। তারপর থাকবে প্রথম চরম, তারপর থাকবে দ্বিতীয় অবম, তারপর থাকবে হলো দ্বিতীয় চরম, ঠিক আছে। মাঝখানে অবম আছে, মাঝখানে কি আছে? এই যে এটা হলো প্রথম অবম, তারপর কি আছে? এই যে দ্বিতীয় অবম, তারপর যে হলো দ্বিতীয় চরম, ঠিক আছে। তাহলে কেন্দ্রীয় চরম, তারপর প্রথম অবম, তারপর প্রথম চরম, তারপর দ্বিতীয় অবম, তারপর দ্বিতীয় চরম, ঠিক আছে। আরেকবার বলি, কেন্দ্রীয় চরম, তার পাশে প্রথম অবম, তার পাশে প্রথম চরম, তার পাশে দ্বিতীয় অবম, তার পাশে দ্বিতীয় চরম। তোমরা কি বলছে? প্রথম অবম এবং দ্বিতীয় চরমের কৌণিক ব্যবধান নির্ণয় করো। হোয়াট ডাজ দ্যাট মিন? তার মানে হলো এইটা যদি হয় আমার প্রথম অবম আর এইটা যদি হয় আমার দ্বিতীয় চরম, আমার এই অ্যাঙ্গেলটা বের করতে হবে, ঠিক আছে। প্রথম চরম, প্রথম অবম আর দ্বিতীয় চরমের কৌণিক ব্যবধান মানে হলো এই অ্যাঙ্গেলটা, এই দুজনের মাঝখানের অ্যাঙ্গেল, ঠিক আছে। তোমরা বলছে প্রথম অবম আর দ্বিতীয় চরমের কৌণিক ব্যবধান নির্ণয় করো। দ্যাট মিন্স এই হলো প্রথম অবম, ওই হলো দ্বিতীয় চরম, এই দুজনের মাঝখানের যে অ্যাঙ্গেলটা সেটা তোমার বের করতে হবে। কেমনে বের করবা? দেখো, তুমি একটা কাজ করো, তুমি প্রথম যে অবমটা আছে সেইটার অপবর্তন কোণ নির্ণয় করো। তো এটার নাম হলো θ1'। প্রথম অবমের অপবর্তন করে নাম কি দিলাম? θ1', ঠিক আছে। আর একটা কাজ করো, দ্বিতীয় চরম যেটা সেইটার অপবর্তন কোণটা বের করো, সেটা কি হবে? θ2। ওকে, দ্বিতীয় চরমের অপবর্তন কোণ থেকে প্রথম অবমের অপবর্তন কোণটাকে মাইনাস করে দাও, তাহলেই কিন্তু দুইজনের মধ্যে যে কৌণিক ব্যবধান ডেল থিটা সেটা তুমি পেয়ে যাবা। বুঝতে পারছো কি করতে বললাম? দ্বিতীয় চরমের যে অপবর্তন কোণ সেখান থেকে প্রথম অবমের অপবর্তন কোণটাকে মাইনাস করে দাও, তাহলে দুইজনের মধ্যে যে কৌণিক ব্যবধান সেটা তুমি পেয়ে যাবা। বুঝছো কাজটা কি? তাহলে আমাদের প্রথমে প্রথম অবমের অপবর্তন কোণ বের করতে হবে, দেন দ্বিতীয় চরমের অপবর্তন কোণ বের করতে হবে, দেন একটা থেকে আরেকটা বিয়োগ করতে হবে। চলো করে ফেলো। তাহলে লেখো প্রথম অবমের জন্য, কার জন্য? প্রথম অবম। প্রথম অবমের জন্য কি হবে? a sin θ1'। n এর ভ্যালু কত বসাবো? অবশ্যই 1 বসাবো, মাল্টিপ্লাইড বাই ল্যামডা। সো এখান থেকে sin θ1' ইজ ইকুয়ালস টু ল্যামডা বাই a। জাস্ট সিম্পলি θ1'টা বের করে নিয়ে আসো। চলো ভ্যালু বসাও। ল্যামডা কত? ল্যামডা কত? ল্যামডা 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 করে 5.6 ইন্টু 10 টু দি পাওয়ার -7 ডিভাইডেড বাই a হলো এটা যেটা পাইছি, তাই না? তাহলে আসতেছে হলো শিফট দিয়ে সাইন দেওয়া লাগবে, সরি, 20.70 ডিগ্রি, 20.7 ডিগ্রি। সবকিছু ঠিকঠাক থাকলে রেজাল্ট আসছে কত? 20.7 ডিগ্রি। এটা হলো প্রথম অবমের অপবর্তন কোণ, ঠিক আছে। এবার আসো কার জন্য? দ্বিতীয় চরমের জন্য। কার জন্য? দ্বিতীয় চরম। দ্বিতীয় চরমের জন্য কত হবে বলো? দ্বিতীয় চরমের জন্য কি হবে? ফর্মুলা কি হবে? a sin θ2 ইজ ইকুয়ালস টু n এর ভ্যালু কত বসাবা? 2 বসাবা। চরমের জন্য ফর্মুলা কি? 2n + 1 মাল্টিপ্লাইড বাই ল্যামডা বাই 2, ঠিক আছে। তাহলে কত হবে? 2n + 1, n এর ভ্যালু আমি ধরো 2 বসাই দিচ্ছি একবারে, +1, 2n + 1 মাল্টিপ্লাইড বাই হোয়াট? ল্যামডা বাই 2, ঠিক আছে। কোনো সমস্যা? দ্যাট মিন্স 5 ল্যামডা বাই 2 কত হবে? 5 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2। এখান থেকে কি বের করতে হবে? θ2টা বের করতে হবে। তাহলে sin θ2 ইজ ইকুয়ালস টু 5 ল্যামডা ডিভাইডেড বাই 2 এ
কি 5 ল্যামডা ডিভাইডেড বাই 2 এখান থেকে আমাদের বের করে আনতে হবে থিটা 2টা ঠিক আছে তাহলে চলেন 5 ইনটু ল্যামডার ভ্যালু কত 5.6 ইনটু 10 টু দি পাওয়ার -7 ঠিক আছে ডিভাইডেড বাই 2 ডিভাইডেড বাই a এর ভ্যালু কত এর ভ্যালু a 1.584 ইনটু 10 টু দি পাওয়ার -6 ঠিক আছে শিফট দিয়ে সাইন করে দাও কত আসে 62.1 ডিগ্রি ওকে তাহলে তুমি দ্বিতীয় চরমের অপবর্তন কোণ পেয়ে গেছো যেটা হলো এই থিটা 2টা প্রথম অবম যেটা সেটার অপবর্তন কোণ পাইছো যেটা হলো থিটা 1 প্রাইম তোমার কি লাগবে প্রথম অবম আর দ্বিতীয় চরমের মধ্যবর্তী কৌণিক ব্যবধান বা ডেল থিটা তাহলে ডেল থিটা কত হবে খুবই ইজি থিটা 2 মাইনাস থিটা 1 প্রাইম বিয়োগ করে দাও মাইনাস কত ওই যে 20.7 ডিগ্রি কত আছে 41.1 ডিগ্রি 1 ডিগ্রি শেষ এটাই आंसर 41.4 ডিগ্রি সরি 41.4 ডিগ্রি এইটাই आंसर ভাই দেখো তো এই ম্যাথটা অনেক ইম্পর্টেন্ট অনেক মানে অনেক সেকেন্ড যে ম্যাথটা আমরা করলাম অতিরিক্ত ইম্পর্টেন্ট একটা ম্যাথ দেখো তো বুঝছো কিনা দুই নাম্বার ম্যাথটা বুঝছো দুই নাম্বার ম্যাথটা অতিরিক্ত ইম্পর্টেন্ট দুই নাম্বার যে ম্যাথটা করা হইছে এটা কিন্তু অতিরিক্ত ইম্পর্টেন্ট একটা ম্যাথ এটা কি বুঝছো কিনা দেখো 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 ডেল থিটা 41.4 হ্যাঁ ঠিক আছে মিলছে ওকে আপনারটা হয় না আমারটা তো কখনোই হয় না যাই হোক দেখো দেখো বুঝছো কিনা দেখো 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 বুঝতে পারছো কিনা দেখো 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 বুঝছো নাকি বুঝো নাই বলো 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 তোমরা কি বুঝতে পেরেছো নাকি বুঝতে পারো না বলো তো বলো 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 তোমরা কি বুঝেছো বুঝছো নাকি বুঝো নাই বলো 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 এরপর আমাদের কয়েকটা অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতে হবে মানে আমি এইভাবে করছিলাম আজকে কোশ্চেনগুলো যে প্রথমে একদম ইজি ইজি কয়েকটা কোশ্চেন এক কথায় মানে ছোট ছোট ম্যাথ তারপর একটু সৃজনশীল টাইপের ম্যাথ সাজাইছিলাম দেন আমাদের এখন কয়েকটা অ্যাডমিশনের ম্যাথ সলভ করা লাগবে ঠিক আছে যে অ্যাডমিশনে কি টাইপের আসে আমি একটা দেখাই দিই একটু নমুনা দেখাই দিই ঠিক আছে কয়েকটা আমরা অ্যাডমিশনের ম্যাথ সলভ করব ওকে জি দাদা বুঝছি ঠিক আছে বুঝছি দাদা হ্যাঁ ভাইয়া আন্ডারস্ট্যান্ডেবল ঠিক আছে গুড চিত্রটা আবার বুঝিয়ে দিন চিত্রটা তো খুব ইজি অনেকক্ষণ ধরে বুঝাচ্ছি এটা হলো কেন্দ্রীয় চরম ঠিক আছে ফার্স্টে যেটা এই যে একদম সেন্টার বরাবর লম্ব টানলে যেটা আসবে এটা হলো কেন্দ্রীয় চরম তারপর যেটা সেটা হলো প্রথম অবম তারপরেরটা প্রথম চরম তারপরেরটা দ্বিতীয় অবম তারপরেরটা দ্বিতীয় চরম ঠিক আছে সো এটা হলো প্রথম অবমের জন্য অপবর্তন কোণ এটা হলো দ্বিতীয় চরমের জন্য অপবর্তন কোণ আর দুইটার যে ডিফারেন্স সেটাই হলো প্রথম অবম আর দ্বিতীয় চরমের মধ্যে কৌণিক ব্যবধান বা অ্যাঙ্গুলার ডিসটেন্স বা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট যেটাই বলো ঠিক আছে ক্লিয়ার ওকে ভাই না বুঝে ফর্মুলা মুখস্থ করলে কি হবে তোমার যদি মনে হয় হবে তুমি যদি পরীক্ষা করতে পারো আমার তো সমস্যা নাই ঠিক আছে এটা দেখো কেমন একটা বাজে কথা বললো না ভাই না বুঝে ফর্মুলা মুখস্থ করলে কি হবে মানে আমি কেন বলবো তোমার হবে না কি হবে না পরীক্ষায় যে একদম এক্স্যাক্টলি এই ম্যাথ আসবে তার কোনো গ্যারান্টি আছে নাই তো তোমার বোঝা লাগবে কারণ তুমি যদি না বুঝে মুখস্থ করছো ইউ ক্যান ডু দ্যাট তুমি চাইলে করতে পারো এগুলো কি বাজে প্রশ্ন না ভাইয়া খুবই বাজে প্রশ্ন এগুলা ঠিক আছে চল ধন্যবাদ ঠিক আছে বস ইয়েস বস আচ্ছা শুনো 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 আমরা অ্যাডমিশনে কয়েকটা কোশ্চেন সলভ করবো বাট ছোট্ট একটা ব্রেকের পর হ্যাঁ আমরা ছোট্ট একটু চা বিরতি নিব ছোট্ট একটু আমার খুবই চা খাওয়া লাগবে মাথা ধরছে প্রচুর আমরা অল্প একটু চা খেয়ে আসি আমরা ছোট্ট একটা ব্রেক নিই হ্যাঁ ছোট্ট একটা ব্রেকের পর বাকিগুলো সলভ করি হ্যাঁ এখন কয়টা বাজে 8:18 বাজে তাই না আমরা 8:25 শুরু করবো এক্স্যাক্টলি একদম অল্প সময়ের একটা ব্রেক 5 মিনিটের একটা ব্রেক 8:25 আবার ক্লাসটা শুরু করতেছি ঠিক আছে আমরা বাকি যে অংশটা মানে অ্যাডমিশনের যে ম্যাথগুলো সলভ করব সেটা 8:25 শুরু করব ঠিক আছে ওকে স্যার ওকে 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 কারো কোনো আপত্তি নাই গেছে ভাই কলেজে প্রিটেস্টের জন্য এগুলা করলে হবে হ্যাঁ হবে এনাফ 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 যা করাচ্ছে এনাফ বুঝে থাকলে একদম এনাফ তো চা বানাতে কি কি লাগে বানাই এসে বলবো ঠিক আছে ওকে আরো বেশি ম্যাথ করলে ভালো হবে হ্যাঁ আমি যতটুকু আমার পক্ষে করা সম্ভব হচ্ছে আমি করার চেষ্টা করতেছি এর বেশি ম্যাথ করার জন্য আসলে তোমার প্রাইভেট ব্যাচে জয়েন করা লাগবে আমার পক্ষে যতটুকু সম্ভব হচ্ছে আমি করানোর চেষ্টা করতেছি ভাই ঠিক আছে এখন তোমার কাছে যদি কম মনে হয় দেন হয়তো বা আমার এখন একটু গাফিলতি আছে সামনে যখন আমার আস্তে আস্তে বুয়েটে পড়াশোনা শেষ হয়ে যাবে তখন আমি আরও চেষ্টা করবো আরও কিছু করার জন্য বাট এই মুহূর্তে এর চেয়ে বেশি আমার পক্ষে করা আসলে পসিবল হচ্ছে না কারণ সময় পাচ্ছি না ঠিক আছে ওকে 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 আমরা একটা ছোট্ট একটা ব্রেক নেই ব্রেকের পর আসি 8:26 দিয়ে দিই যেহেতু 1 মিনিট আমি এখানে কথা বললাম চা বানাইতে তো 2-3 মিনিট লাগবে খাইতেও তো 3-4 মিনিট লাগবে 8:26 হ্যাঁ আমরা ঠিক 8:26 ইস রে 8:26 এসে বাকি অংশ ক্লাসের বাকি অংশ শেষ করব ঠিক আছে সি ইউ গাইস এট 8:26 ওখা
उसको सुनने के
হ্যালো 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 হ্যালো, আপনারা কি আছেন নাকি চলে গেছেন? আমি চা খেতে খেতে কি আপনারা হারাই গেলেন নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি কি হারাই গেছো নাকি আসছো? বলো তো পোলাপান, আসিস নাকি নাই, কোনটা আছো নাকি নেই? দাঁড়াও তোমাদের কমেন্ট দেখি আমি, কোথায় তোমরা, ওয়ার আর ইউ গাইস, কোথায়? এই যে আছে পোলাপান, আছি, সেরা সেরা, গুড গুড গুড, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে, আমরা চলে আসছি। চলো ক্লাসের আর অল্প একটুই বাকি আছে, খুব বেশি বাকি নাই, অল্প কয়েকটা কোয়েশ্চেন, জাস্ট অ্যাডমিশন রিলেটেড কয়েকটা কোয়েশ্চেন সলভ করবো আমরা, তাহলে মোটামুটি আরো কিছু জিনিসপত্র ক্লিয়ার হবে। ঠিক আছে, আমি পিডিএফটা ওপেন করি, এটা সেভ করে নিই, কারণ আবার এটা তোমাদেরকে দেওয়া লাগবে, সেভ করে নিই, দেন আমরা পরেরটা ওপেন করতেছি। ঠিক আছে, হ্যাঁ আপনারা কি আসছেন? আছি দাদা, গুড মর্নিং মর্নিং, আছি, ওকে, হারাইনি ব্রো, আরে সেরা, আরে আছি রে ভাই, আছি, ওকে আছি, ওকে ঠিক আছে, ওকে। এটা আবার কি হইলো? এখানে আবার কি হয়? আচ্ছা হইছে, সেভ হইছে, ওকে 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 ওকে। ভাই সিকিউ এর জন্য সমাবর্তন পড়তে হবে কি? অবশ্যই অবশ্যই পড়তে হবে, কেন পড়তে হবে না? অবশ্যই পড়তে হবে। সমাবর্তনের ফর্মুলাই তো দুইটা, একটা ম্যালাসের ল আর একটা ব্রুস্টারের ল, একদম ইজি, দুটো পড়তে হবে, অবশ্যই পড়তে হবে, না পড়লে হবে নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পড়তে হবে পড়তে হবে, সমাবর্তন পড়তে হবে সিকিউ এর জন্য। আর সমাবর্তন না পড়ার তো কোনো কারণই নেই, সমাবর্তন আছেই দুইটা জিনিস, আর কিছু নাই। ঠিক আছে, একটা কি আছে, একটা ম্যালাসের ল আর একটা আছে ব্রুস্টারের ল। ঠিক আছে, সোজা তো, কঠিন না তো। ঠিক আছে, চলো দাদা, কে চা বানায় দিল? ভাই আমি চা বানায় খাইছি ভাই, কেউ চা বানায় দেয় নাই ভাই থ্যাংক ইউ। কে চা বানায় দিল ভাই রে ভাই? আমি চা বানায় খাইছি ভাই, কেউ চা বানায় দেয় নাই। ইস পোলাপান গুলা, কি বলবো, সবগুলা খারাপ হয়ে গেছে রে, সবগুলা খারাপ। যাই হোক, চলো চলো চলো, চারটা কোয়েশ্চেন সলভ করবো আমরা, চলো মোটামুটি আইডিয়া চলে আসবে। দেখো প্রথম কোয়েশ্চেন কোথায় আসছে? কুয়েটে আসছে 17-18 সাল। দেখো তো কোয়েশ্চেনগুলো দেখো, দেখো প্রথমটা কি বলছে, কোন একটা চিরের প্রস্থ দেওয়া আছে, ঠিক আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে আলোর, ঠিক আছে, কেন্দ্রীয় চরমের উভয় পাশে প্রথম ক্রমের অবমগুলোর মধ্যবর্তী কৌণিক দূরত্ব নির্ণয় করো। দেখো কোয়েশ্চেন, দেখো সোজা কোয়েশ্চেন, কিন্তু কঠিন না, হ্যাঁ চাইলে অবশ্যই পারা যাবে। দেখো আমাদের চিরের প্রস্থ দিয়ে দিচ্ছে, সেটা কত? 4 × 10⁻⁻6 মিটার, ওকে। আচ্ছা, তরঙ্গ দৈর্ঘ্য দিয়ে দিচ্ছে কত? 5.896 × 10⁻⁻7 মিটার, কোনো সমস্যা নেই। বলছে কেন্দ্রীয় চরমের দুই পাশে যে প্রথম অবম আছে, সেই দুইটা প্রথম অবমের মাঝখানে কৌণিক দূরত্ব নির্ণয় করো। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো? এটা যদি আমার পর্দা হয়, এটা যদি আমার পর্দা হয় সাপোজ, আর এখানে যদি আমার চির থাকে, কোথায়? এখানে ধরো আমার চির আছে, তাহলে সেন্টার বরাবর গেলে আমি কি পাবো? অবশ্যই কেন্দ্রীয় চরম পাবো। কি পাবো? কেন্দ্রীয় চরম পাবো। কেন্দ্রীয় চরমের দুই পাশে কি আছে? প্রথম অবম আছে, তাই না? কি আছে? প্রথম অবম। ধরো এটা আমার এই পাশের প্রথম অবম, আর এইটা কি আমার এই পাশের প্রথম অবম। এখন আমাকে বলছে এই যে দুইটা প্রথম অবম আছে, এই যে দুইখানা গরমা গরম প্রথম অবম আছে, এই দুজনের মাঝখানের যে কৌণিক দূরত্ব, এইটা বের করো। দুইটা অবমের মাঝখানে যে কৌণিক দূরত্ব, সেটা বের করো। আচ্ছা আমি একটা কাজ করি, কি করি? প্রথম অবমের জন্য অপবর্তন কোণটা বের করি, ঠিক আছে। এখন ওই পাশেও যে অপবর্তন কোণ, এই পাশেও তো তাই অপবর্তন কোণ, দেন ওই θ1 আর এই θ1 যোগ করে দিলেই কি দুইটা প্রথম অবমের মধ্যবর্তী কৌণিক দূরত্ব বের হয়ে যাচ্ছে। দ্যাট মিন্স দুইটা প্রথম অবমের মধ্যবর্তী কৌণিক দূরত্ব কি হবে? সিম্পলি টুয়াইস θ1। কি হবে? সিম্পলি 2θ1, যেখানে θ1টা হলো প্রথম অবমের অপবর্তন কোণ, সোজা। ঠিক আছে, পাশাপাশি দুইটা মানে উভয় পাশের যে দুইটা প্রথম অবম আছে, সেই দুইটার মাঝখানে কৌণিক দূরত্ব নির্ণয় করতে বলছে। কেমনে করব? আমরা প্রথম অবমের অপবর্তন কোণটা বের করি, সেটাকে ডাবল করে দিলেই তো হয়ে যাচ্ছে, আর তো কিছু করা লাগতেছে না। তাহলে কাজ কি আমাদের? বলো, ফর্মুলা কি? প্রথম অবমের জন্য a sin θ1 is equals to n ল্যামডা। n এর ভ্যালু কত হবে? 1 হবে, ঠিক আছে। যেহেতু অবম বলছে, অবশ্যই এইটাই শর্ত অবমের জন্য। তাহলে আমাদের কি করতে হবে? θ1 এর ভ্যালু বের করতে হবে। sin θ1 is equals to n ল্যামডা বাই a। এখান থেকে ডিরেক্টলি θ1 বের করে নিই। চলো কি করি আমরা? ডিরেক্টলি θ1 বের করে আনি। কিভাবে করব? n এর ভ্যালু কত বসাবা? প্রথম অবম না, 1 বসাবা। ল্যামডা কত? 5.896 multiplied by 10⁻⁻7 divided by এর ভ্যালু কত? 4 × 10⁻⁻6। ঠিক আছে, এতে কি হবে? থিটা বের হবে, শিফট দিয়ে সাইন, অ্যান্সার থিটা কত আসে? 8.476 ডিগ্রি।
ঠিক আছে, এইটা হলো আমাদের প্রথম অবমের অপবর্তন কোণ। তাহলে বলো তো দুইটা উভয় পাশের দুইটা প্রথম অবমের মধ্যবর্তী কৌণিক দূরত্ব কত হবে? সিম্পলি এইটার ডাবল। তাহলে থিটা যেটা হবে সেটা হবে টুয়াইস থিটা 1, দ্যাট মিন্স এইটার ডাবল মাল্টিপ্লাইড বাই 2 কত আসে? 16.95। ঠিক আছে, 16.95 ডিগ্রি। দেখো বুঝছো কিনা? ম্যাথটা কঠিন মনে হইছে? কঠিন। তোমার যদি এই চিত্রের কনসেপ্ট ক্লিয়ার থাকে ভাই, তো বুঝতেছো তোমার চিত্র কতটা ইম্পর্টেন্ট। চ্যাপ্টার 7 এর চিত্র বোঝা অনেক ইম্পর্টেন্ট। তোমার যদি চিত্র আকার কনসেপ্ট ক্লিয়ার থাকে, তোমার জন্য এই সব ম্যাথ সলভ করা কোনো ব্যাপারই না, সেটা যে ইউনিভার্সিটি আসুক না কেন। ঠিক আছে, তারপরে সবাই দেখো তো, আসসালামু আলাইকুম, আমি ফার্স্ট ক্লাস করতেছি ভাইয়া আপনার। ওয়ালাইকুম আসসালাম। ওকে, কোড থাকেন দেখেন, হোপফুলি বুঝতে পারবেন। ওকে, ক্লিয়ার ভাইয়া, সেরা সেরা সেরা। সোজা কিন্তু অনেক সোজা। ঠিক আছে, জাস্ট ওই চিত্রটা বোঝা লাগবে। ঠিক আছে, পরেরটাই যাচ্ছি, চলো নেক্সট। দেখো এটা আসছে বুয়েটে, বুয়েটে 14-15 সালে আসছে। দেখো 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 কি বলছে, দুটি π/2 রেডিয়ান দশা পার্থক্যের সদৃশ অগ্রগামী তরঙ্গ একই দিকে ধাবিত হচ্ছে। যদি তরল দুইটার প্রত্যেকটার বিস্তার ym হয়, তবে লব্ধি তরঙ্গের বিস্তার কত হবে? দেখো লব্ধি তরঙ্গ এই চ্যাপ্টারের, এগুলো এই চ্যাপ্টারের, অন্য চ্যাপ্টারের না। তরঙ্গের উপরিপাতনের ফর্মুলা দিয়ে করতে হবে। লব্ধি তরঙ্গের বিস্তার বের করার ফর্মুলা কি? দেখো লব্ধি তরঙ্গের বিস্তার ইজ ইকুয়ালস টু দুইটা ইন্ডিভিজুয়াল তরঙ্গের বিস্তারের ভেক্টর যোগফল। কি? লব্ধি তরঙ্গ, এটা মাথায় রেখো। ঠিক আছে, লব্ধি তরঙ্গের বিস্তার ইজ ইকুয়ালস টু দুইটা ইন্ডিভিজুয়াল তরঙ্গের বিস্তারের ভেক্টর যোগফল। এখানে যোগফলটা কেমন যোগফল হইতে হবে? অবশ্যই ভেক্টর যোগফল হইতে হবে। কেমন যোগফল ভাইয়া? অবশ্যই অবশ্যই ভেক্টর যোগফল। ঠিক আছে, এটা তরঙ্গের উপরিপাতন নীতির সূত্র। ঠিক আছে, এটা কিসের সূত্র? কই থেকে আসছে? এটা তরঙ্গের উপরিপাতন নীতি থেকে আসছে। এই যে জিনিসটা, এটা কই থেকে আসছে? এটা আসছে তরঙ্গের উপরিপাতন নীতি থেকে, তরঙ্গের উপরিপাতন নীতি থেকে, উপরিপাতন নীতি থেকে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, তো এখান থেকে যদি আমি ভেক্টরের লব্ধির ফর্মুলা অ্যাপ্লাই করি, কি লিখতে পারি? y ইজ ইকুয়ালস টু রুট ওভার y1 স্কোয়ার্ড প্লাস y2 স্কোয়ার্ড প্লাস 2y1 y2 সাইন cos থিটা, cos থিটা। থিটাটা কি? থিটা হলো y1 আর y2 যে দুইটা তরঙ্গের বিস্তার, সেই দুইটা তরঙ্গের দশা পার্থক্য। ঠিক আছে, থিটা, এই থিটাটা কি? থিটা হলো দুইটা তরঙ্গের দশা পার্থক্য। এই যে y1 আর y2 যে দুইটা তরঙ্গের বিস্তার, সেই দুইটা তরঙ্গের দশা পার্থক্য হলো থিটা। থিটাটা কি? দুটি তরঙ্গের দশা পার্থক্য। ঠিক আছে, অনেকে এই ফর্মুলার সাথে নতুন পরিচিত হতে পারো, কারণ তোমরা ফার্স্ট পেপারে চ্যাপ্টার 9 ওইভাবে পড়ো নাই। সো অনেকে হয়তো বা তরঙ্গের উপরিপাতন নীতি ভালো মতো জানো না, বাট দিস ইজ দ্য ফর্মুলা। ওকে, যে তরঙ্গের উপরিপাতনের ফর্মুলাই হলো যে লব্ধি তরঙ্গের বিস্তার হবে দুটো ইন্ডিভিজুয়াল তরঙ্গের, মানে যে দুজন উপরিপাতিত হচ্ছে সেই দুজন ইন্ডিভিজুয়াল তরঙ্গের বিস্তারের ভেক্টর যোগফল। আর এখানে জাস্ট ভেক্টরের ফর্মুলাটা লিখছি। এখানে থিটাটা কি? থিটা হলো দুইটা তরঙ্গের দশা পার্থক্য। কি? দশা পার্থক্য। ঠিক আছে, বুঝতে পারছো? দেখো বুঝছো কিনা? একদম সোজা। দেখো কোশ্চেনে দশা পার্থক্য দিয়ে দিচ্ছে, সেটা কত? π/2 রেডিয়ান। π/2 রেডিয়ান মানে কি? 90 ডিগ্রি, তাই না? মানে কি 90 ডিগ্রি। তাহলে চলো দেখো তো y1 এর ভ্যালু কত? তোমাকে বলছে দুইটা তরঙ্গেরই বিস্তার কত? ym। দ্যাট মিন্স y1 আর y2 দুইটা সমানই কি? ym। এটা কোশ্চেনে দেওয়া আছে। y1 এবং y2 দুইটা সমানই কি? ym। চলো মান বসিয়ে দাও। ym স্কোয়ার্ড প্লাস ym স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু ym স্কোয়ার্ড cos 90। cos 90 এর ভ্যালু কত? 0। ভাই cos 90 এর ভ্যালু কত? cos 90 এর ভ্যালু 0। তার মানে লাস্টের পার্টটা এমনি 0 হয়ে যাচ্ছে। তো থাকতেছে কি? রুট ওভার 2ym স্কোয়ার্ড, দ্যাট মিন্স রুট 2ym। এইটাই হবে তোমার লব্ধি তরঙ্গের বিস্তার। এটাই কি হবে? লব্ধি তরঙ্গের বিস্তার। ঠিক আছে, দেখো বুঝছো কিনা? ভেক্টরের ফর্মুলা, নর্মাল ভেক্টরের ফর্মুলা, জাস্ট এই জিনিসটা তোমার জানা থাকা লাগবে। তারপরে টুক তো ভেক্টর, পরে টুক আর কঠিন না। ঠিক আছে, দেখো বুঝছো ভাই? ক্যান ইউ রিপিট দিস এগেইন? মানে আমি যেটা বলতেছিলাম যে এখানে যে ফর্মুলাটা, এটা হলো তরঙ্গের উপরিপাতন নীতি বা সুপার পজিশন বলে না? হ্যাঁ, সুপার পজিশন বলে নাকি? সুপার ইম্পোজ বলে মোস্ট প্রবাবলি, সুপার পজিশনই বলে। হ্যাঁ, সুপার পজিশন প্রিন্সিপাল অফ ওয়েভ। ঠিক আছে, তরঙ্গের উপরিপাতন নীতি মানে এখানে ব্যাপারটা হলো যে দুইটা তরঙ্গ এসে একটা আরেকটার সাথে মিলিত হচ্ছে। এখানে কি হচ্ছে? এই পাশ থেকে একটা তরঙ্গ যাচ্ছে, ওই পাশ থেকে আরেকটা তরঙ্গ আসতেছে। ঠিক আছে, দুইটা তরঙ্গ এই যেখানে মিলিত হচ্ছে না, এটাকে আমরা বলি তরঙ্গের সুপার পজিশন বা তরঙ্গের উপরিপাতন। সো তরঙ্গের উপরিপাতন হওয়ার সময় কি হয়? যখন দুটো তরঙ্গ মিলিত হয় তখন এখানে একটা লব্ধি তরঙ্গ উৎপন্ন হয়। ঠিক আছে, সেই লব্ধি তরঙ্গের যে বিস্তার সেটা হবে এই দুইটা ইন্ডিভিজুয়াল তরঙ্গের বিস্তারের ভেক্টর যোগফল। দেন জাস্ট ভেক্টরের ফর্মুলা লিখছি, আর কিছু না। ঠিক আছে, দেখো এখন বুঝার কথা। এখন বুঝেছো কিনা? দেখো এখন বুঝেছো?
বুঝছি ভাইয়া, জি ভাইয়া বুঝছি, সেরা। এখন বুঝছো কিনা দেখো, এখন কি সবাই বুঝেছো? বুয়েট আসছিল 14-15 সালে, দেখো বুঝছো কিনা? সবাই বুঝতে পেরেছেন নাকি বলেন তো? সবাই বুঝছেন? স্যার 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 সবাই কি বুঝছেন নাকি বুঝেন নাই কোনটা? বুঝছি, সেরা সেরা, সবার ক্লিয়ার? হু, দেখো হইছে। চলো নেক্সট নেক্সট 16 নাম্বারটা দেখো। 16 নাম্বারটা কি বলছে? 16 নাম্বারটাই কি বলছে? 16 নাম্বারটাই কি বলছে? ইয়ং এর, এটা কোথায় আসছে ধরো, এটাও বুয়েট আসছে 6-7 সালে। ইয়ং এর দ্বিচির পরীক্ষায় এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে 92টা পট্টি দেখা যায়। ঠিক আছে, এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে কত সংখ্যক পট্টি দেখা যাবে? ওকে, ইয়ং এর দ্বিচির পরীক্ষায় তুমি এত তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করে এতগুলা পট্টি দেখতে পারছো। ঠিক আছে, মানে এই তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করলে এন এর ভ্যালু আসছে এত, এন এর ম্যাক্সিমাম ভ্যালু আসছে এত। ঠিক আছে, এখন তুমি যদি এত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করো, 5461 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যে আলো ব্যবহার করো, তুমি ম্যাক্সিমাম কতগুলা পট্টি দেখতে পারবা? কেমনে করবা বলো? দেখো, তুমি কি এখানে সেটআপে কোনো চেঞ্জ আনছো? বলো, তুমি সেটআপে কোনো চেঞ্জ আনছো? কোনো চেঞ্জই কিন্তু তুমি আনো নাই। না তুমি দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করছো, না চির থেকে পর্দার দূরত্ব চেঞ্জ করছো, এরকম কিচ্ছু বলা আছে? কিচ্ছু বলা হয় নাই। তুমি জাস্ট তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করছো। কি চেঞ্জ করছো? জাস্ট তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করছো। এখন ব্যতিচারে উজ্জ্বলের জন্য তুমি চাইলে অন্ধকার দিয়েও ম্যাথ করতে পারো, রেজাল্ট সেম আসবে, অলমোস্ট সেম আসবে। ঠিক আছে, আমি উজ্জ্বল দিয়ে করতেছি। ব্যতিচারে উজ্জ্বল ডোরার জন্য ফর্মুলা কি ছিল? এ sin theta is equals to n lambda. A sin theta is equals to what? n lambda. ওকে, এখন দেখেন আপনি এই পাশে কোনো চেঞ্জ আনছেন? এই পাশে এটাকে ডিও লিখতে পারেন, আপনি চাইলে এটা চাইলে ডিও লিখতে পারেন, d sin theta is equals to n lambda. আপনি বাম পাশে কোনো চেঞ্জ আনছেন? এই পাশে কোনো চেঞ্জ আনছেন? নো চেঞ্জ। বাম পাশে আমরা কোনো চেঞ্জ আনিনি, এই পাশে নো চেঞ্জ, তাহলে ডান পাশেও কি হবে? নো চেঞ্জ। ঠিক আছে, বাম পাশে আমরা কোনো চেঞ্জ আনি নাই, সো ডান পাশেও কোনো চেঞ্জ আসবে না। দ্যাট মিন্স এন আর ল্যামডার যে গুণফল এইটা থাকবে সবসময় কনস্ট্যান্ট। সহজ কথা, তুমি যদি সেটআপে কোনো চেঞ্জ না আনো, শুধুমাত্র ল্যামডার ভ্যালু চেঞ্জ করো, তাহলে এন আর ল্যামডার যে গুণফল, মানে তুমি সর্বোচ্চ যতগুলো পট্টি পাচ্ছ সেইটা আর আপতিত আলোর যে তরঙ্গ দৈর্ঘ্য, সেই দুইটার গুণফল সবসময় কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। এখন তুমি বলতে পারো ভাই থিটার ভ্যালুতে চেঞ্জ হবে? চেঞ্জ হবে না। তুমি কি ম্যাক্সিমামের জন্য কাউন্ট করতেছো না? ম্যাক্সিমামের জন্য তো থিটা সবসময় 90 ডিগ্রি। তুমি কি এন এর ম্যাক্সিমাম ভ্যালু চাচ্ছ না? এন এর ম্যাক্সিমাম ভ্যালুর জন্য থিটার ভ্যালু তো সবসময় 90, সো সাইন থিটা তো আমার অটোমেটিক্যালি 1ই হয়ে যাচ্ছে। বাম পাশে থাকতেছে টেকনিক্যালি শুধুমাত্র d ইজ ইকুয়ালস টু n ম্যাক্স ইনটু ল্যামডা। ঠিক আছে, এখানে ফর্মুলাটা যেটা দাঁড়াবে, থিটা তো 90 হয়ে যাচ্ছে ম্যাক্সিমামের জন্য, সো d ইজ ইকুয়ালস টু n ম্যাক্স ইনটু ল্যামডা। এই হলো তোমার আসল ফর্মুলা ম্যাক্সিমাম পট্টির সংখ্যা বের করতে চাইলে বা ম্যাক্সিমাম ডোরার সংখ্যা বের করতে চাইলে। সো তুমি তো d এর ভ্যালু চেঞ্জ করতেছো না, তুমি কি দুইটা চিরের মধ্যবর্তী দূরত্ব চেঞ্জ করতেছো? ম্যাথ এরকম কিছু বলা আছে? বলা নাই। সো ডান পাশের যে গুণফলটা এইটাও চেঞ্জ করা যাবে না। দ্যাট মিন্স শুরুতে n max 1 মাল্টিপ্লাইড বাই ল্যামডা 1 এর ভ্যালু যা ছিল, পরেও n max 2 মাল্টিপ্লাইড বাই ল্যামডা 2 এর ভ্যালু তাই থাকা লাগবে। ঠিক আছে, এই গুণফলটা n ল্যামডার গুণফলটা সবসময় সেম রাখা লাগবে। সো এখান থেকে জাস্ট ল্যামডা চেঞ্জ করলে n max কত হয় সেটা বের করতে হবে। n max is equals to n max 2 is equals to n max 1 multiplied by lambda 1 divided by lambda 2। প্রথমে সর্বোচ্চ কতগুলো দেখা যাচ্ছিল? 92টা। ল্যামডা 1 কত ছিল? 5877, মানে প্রথমেও তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলছো। এখন কত তরঙ্গ দৈর্ঘ্যে আলো ফেলছো? 5461। দেখো কতগুলো দেখা যাবে। 5877 ডিভাইডেড বাই 5461 মাল্টিপ্লাইড বাই 92 কত আসে? 99টা। 99টা। দ্যাট মিন্স এখন কতগুলো ডোরা দেখা যাবে বা কতগুলো পট্টি দেখা যাবে? 99টা দেখা যাবে। দেখো বুঝছো কিনা? এটাও কিন্তু বুয়েট আসছিল রে ভাই, ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন অ্যাডমিশনের জন্য। ঠিক আছে, আমি জাস্ট তোমাদের একটা গ্লিমস দেওয়ার ট্রাই করতেছি যে অ্যাডমিশনে কিরকম টাইপের কোশ্চেন আসে। দেখো 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 দেখো, বুঝতে পেরেছো কিনা? লুক লুক লুক, বুঝছো নাকি বুঝো নাই? দেখো দেখো দেখো, নতুন কিছু শিখলাম। আচ্ছা, গ্রেট গ্রেট। ওকে, দেখেন তো বাকিরা বুঝতে পারছেন? বলেন বলেন বলেন, বুঝতে পেরেছেন নাকি বুঝতে পারেননি? কোনটা বলেন তো স্যার, বুঝছেন নাকি বুঝেন নাই? বলেন, আমাকে একটু জানান, সবাই একটু জানান আপনারা সবাই কি এটা বুঝতে পারছেন কিনা? এই ম্যাথটা কি সবার ক্লিয়ার হয়েছে কিনা, সবার কি বোধগম্য হয়েছে কিনা? লেট মি নো কুইক। চলো আমাকে একটু জানাও, একটু কুইক জানাও, একটু কুইক। দেখো সবাই বুঝছো কিনা? সবাই ক্লিয়ার হয়েছে?
একটু জানাও সবার ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই। বুঝতে পেরেছি, গুড, ঠিক আছে, চলো আমরা সামনে আগাই তাহলে। জি সেরা, চলো লাস্ট ম্যাথ আসেন। লাস্টের ম্যাথ কি বলছে, এটাও আসছে বুয়েটে। কি বলছে, কোন ব্যতিচার পরীক্ষায় দুটা সুসংগত আলোর উৎসের প্রাবল্যের অনুপাত 25:4। ঠিক আছে, ব্যতিচার সজ্জার চরম বিন্দু ও অবম বিন্দুর প্রাবল্যের অনুপাত নির্ণয় করো। সুন্দর প্রশ্ন। ঠিক আছে, কি বলছে, ব্যতিচার যখন হইছে, ঠিক আছে, যে দুইটা কি বলে, যে দুইটা সুসংগত উৎসের আলো দিয়ে আমরা ব্যতিচারটা ঘটাইছি তাদের যে প্রাবল্যের যে অনুপাত সেটা হলো 25:4। দ্যাট মিনস প্রথমটার প্রাবল্য ধরো I1, সেটা হবে সাপোজ 25i, আর সেকেন্ডটার যে প্রাবল্য I2 সেটা তাহলে কত হবে 4i। তাহলে কি তাদের রেশিও কত হচ্ছে 25:4। প্রথমটার প্রাবল্য আমি ধরলাম 25i আর পরেরটার প্রাবল্য ধরলাম আমি 4i, তাহলে তাদের রেশিও কত হচ্ছে 25:4। অথবা তুমি শুধু 25 বা শুধু 4 ধরেও কাজ করতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এটা হলো আমার প্রথম সুসংগত উৎসের আলোর তীব্রতা, আর এটা হলো দ্বিতীয় সুসংগত উৎসের আলোর তীব্রতা আমি ধরে নিয়েছি, যেহেতু তাদের রেশিও 25:4 হওয়া লাগবে। এখন বলছে যে চরম বিন্দু আর অবম বিন্দু পাওয়া যাবে, তাদের প্রাবল্যের অনুপাত কত হবে। ঠিক আছে, আমি ফর্মুলা শিখাই দিই, যেটা নর্মাল ফর্মুলা, জেনারেল ফর্মুলা, যেটা যে কোনো পয়েন্টের প্রাবল্য বের করার ফর্মুলা। আবারও বলতেছি, যে কোনো পয়েন্টের প্রাবল্য বের করার ফর্মুলা I is equals to I1 plus I2 plus 2 root over I1 root over I2 cos phi। এখানে ফাইটা হলো কি, দুইটার মধ্যে দশা পার্থক্য। যে দুইটা আলো এসে মিলিত হবে সেই দুইটা আলোর মধ্যে দশা পার্থক্য, বা যে দুইটা তরঙ্গ এসে মিলিত হবে সেই দুইটার মধ্যে দশা পার্থক্য। এখন তুমি আমাকে বলো, যে পয়েন্টে তুমি চরম বিন্দু পাবা, যে পয়েন্টে তুমি কি পাবা, চরম বিন্দু পাবা, চরম বিন্দুতে দশা পার্থক্য কত হয়, চরম বিন্দুতে দশা পার্থক্য হয় 0 ডিগ্রি। ঠিক আছে, বা ওই 2 পায়ের জোড় গুণিতক বা পায়ের জোড় গুণিতক, পায়ের কি হয় জোড় গুণিতক হয়, অথবা তুমি সিম্পলি 0 ডিগ্রিও লিখতে পারো। যে পয়েন্টে আমরা কি পাবো, চরম বিন্দু পাবো, সেই পয়েন্টে দশা পার্থক্য কি হয়, পায়ের জোড় গুণিতক বা 0 ডিগ্রি ইকুইভ্যালেন্ট জিনিসপত্র, একই জিনিস। ঠিক আছে, তাহলে আমার যদি দশা পার্থক্য চরম বিন্দুতে 0 ডিগ্রি হয়, তাহলে চরম বিন্দুতে তীব্রতা কত হবে। ধরো চরম বিন্দুর তীব্রতা হলো I প্রাইম ইজ ইকুয়ালস টু I1 এর ভ্যালু কত 25i, I2 এর ভ্যালু কত 4i, প্লাস 2 ইন্টু, দেখো খেয়াল করো, root over 25i multiplied by root over 4i into cos 0। এখন cos 0 এর মান কত 1। এই জিনিসগুলোকে আমি কিভাবে লিখতে পারি খেয়াল করো, root over 25i, খেয়াল করো একটু ভালো মতো খেয়াল করো, root over 25i তার উপর স্কোয়ার্ড প্লাস root over 4i তার উপর স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু root over 25i multiplied by root over 4i। cos 0 এর ভ্যালু তো 1, লেখার দরকার নেই। তাহলে আমি যদি root over 25i কে a চিন্তা করি আর root over 4i কে b চিন্তা করি, তাহলে এটা কিসের ফর্মুলা দাঁড়াচ্ছে, a স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ড প্লাস 2ab। এই ফর্মুলাকে কিভাবে লেখা যায়, a প্লাস b হোল স্কোয়ার্ড, রাইট। দ্যাট মিনস root over 25i প্লাস root over 4i তার উপর স্কোয়ার্ড। বুঝছো কাহিনী, ক্লিয়ার একদম। আচ্ছা, এখান থেকে ক্যালকুলেট করো, কত আসবে 5 root i প্লাস 2 root i তার উপর স্কোয়ার, দ্যাট মিনস 7 root i তার উপর স্কোয়ার, তার মানে হলো 49i। কত আসবে 49i। এটা হলো চরম বিন্দুর প্রাবল্য। এটা কি বের হইলো, এটা বের হইলো যে বিন্দুতে চরম ঘটিত হইছে বা চরম সংঘটিত হইছে বা উজ্জ্বল আলো তৈরি হইছে, সেই বিন্দুতে আলোর তীব্রতা যেটা বা প্রাবল্য যেটা, সেটা হলো 49i। ক্লিয়ার, ওকে। এবার আসো অবম। কার জন্য, অবমের জন্য। অবমের জন্য দশা পার্থক্য কত হয়, ওমের জন্য দশা পার্থক্য কত হয় বলো তো, 180 ডিগ্রি বা পায়ের বিজোড় গুণিতক। তাহলে এখানে ফাইয়ের ভ্যালু কত হবে, ফাইয়ের ভ্যালু হবে 180 ডিগ্রি বা পায়ের বিজোড় গুণিতক, ওই একই, তুমি যেটাই নাও না কেন। তাহলে এখানে আমার তীব্রতা কত আসবে, তীব্রতা I প্রাইম ইজ ইকুয়ালস, আমি একবারে লিখলাম এবার, root over 25i স্কোয়ার্ড প্লাস root over 4i স্কোয়ার্ড প্লাস 2 ইন্টু root over 25i প্লাস মাল্টিপ্লাইড বাই root over 4i into cos 180। cos 180 মান কত, -1। তাহলে এবার কিসের ফর্মুলা পড়তেছে, a স্কোয়ার্ড প্লাস b স্কোয়ার্ড মাইনাস 2ab। cos 180 এর জন্য এখানে মাইনাস আসবে, বুঝছো। তাহলে ফর্মুলা কি দাঁড়াচ্ছে, root over
25i মাইনাস রুট ওভার 4i তার উপর স্কোয়ার, তাহলে কি দাঁড়াচ্ছে 5i মাইনাস 5 রুট আই মাইনাস 2 রুট আই, তাই না? তার মানে হলো 3 রুট আই তার উপর স্কোয়ার, দ্যাট মিনস 9i। ঠিক আছে, এইটা কি বের হইলো? এইটা বের হইলো হলো আমাদের যে বিন্দুতে অবন সংঘটিত হয়েছে সেই বিন্দুতে আলোর তীব্রতা। এখন তোমাকে এইটা এবং এইটার রেশিও বের করতে বলছে, এই দুইটার কি বের করতে বলছে? রেশিও বের করতে বলছে। তাহলে রেশিও কত হবে? i প্রাইম ডিভাইডেড বাই i ডাবল প্রাইম ইজ ইকুয়ালস টু 49/9। দেখো বুঝছো কিনা? ইম্পর্টেন্ট জিনিস, খুবই ইম্পর্টেন্ট জিনিস। দেখো বুঝতে পেরেছো? দেখো 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 বুঝছো কিনা? বহুত ইম্পর্টেন্ট জিনিস। এটা হলো জেনারেল ফর্মুলা, হ্যাঁ, যে তোমার দ্বিচিরের ধরুন যদি ইয়া হয়, কি বলে এটাকে, যদি ব্যতিচার সংঘটিত হয় তখন সেই যে পয়েন্টে তুমি আলোর তীব্রতা বের করতে চাও সেই পয়েন্টে তীব্রতা নির্ণয় করার ফর্মুলা এটা। ঠিক আছে, দেখো এটা কি আসবে? না, এটা সিলেবাসের বাইরে না, এটা সিলেবাসের মধ্যে। এগুলো সিলেবাসের বাইরের জিনিস না, এগুলো সিলেবাসের বাইরের জিনিস না ভাই। তুমি তাহলে মোস্ট প্রবাবলি সবকিছু পড়ো নাই, হ্যাঁ, সবকিছু পড়ো নাই। যাই হোক, এগুলো তো নর্মালি তো পড়ায়, আমার ব্যাচের পোলাবান কেউ আসে নাকি যাই না, এগুলো তো নর্মালি পড়ানোই হয়। ঠিক আছে, তীব্রতা তোমার দ্বিচির পরীক্ষায় তীব্রতা পড়ো নাই, এই ফর্মগুলো পড়ো নাই সিরিয়াসলি? তো দ্বিচির পরীক্ষার প্রমাণ কেমনে করছো যে এক জায়গায় যে অন্ধকার হবে বা এক জায়গায় যে আলো হবে, এই প্রমাণটা তুমি জানো কেমনে? মানে একটা পয়েন্টে যে উজ্জ্বল আলো তৈরি হবে বা একটা পয়েন্টে যে অন্ধকার আলো তৈরি হবে, তুমি যদি এই ফর্মুলা না জানো তুমি প্রমাণ জানো কেমনে এটার? এটা তো জানার কথা, এটা তো মানে প্রথমেই পড়ার কথা। আই ডোন্ট নো, যাই হোক, বাট এগুলো আছে, এগুলো বাইরের না। ঠিক আছে, হ্যাঁ বুঝছি দাদা। এই অধ্যায়ের অধিকাংশ কনফিউশন আজকের ক্লাসের মাধ্যমে দূর হলো। থ্যাঙ্কস ভাইয়া, প্লেজার ম্যান, প্লেজার। বুঝেছি, থ্যাংক ইউ দাদা। আচ্ছা ঠিক আছে, আচ্ছা হ্যাঁ, তো এগুলো আমরা পড়ছি না বলো? পড়ছি, এগুলো সিলেবাসের মধ্যের জিনিস, এগুলো সিলেবাসের বাইরের জিনিস না মোটেও। তো দোয়া করবেন 20 তারিখ ফিজিক্স এক্সাম। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। ঠিক আছে, ওকে ওকে। দেখো বুঝছো কিনা, আমাদের ক্লাস কিন্তু মোটামুটি শেষ। মোটামুটি যা যা পড়ানোর ছিল সবই পড়ানো মোটামুটি হয়ে গেছে। দেখো এখন বুঝছো কিনা তোমরা সবকিছু? লাস্ট টাইম ম্যাথটা বুঝছো? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ম্যাথ, হ্যাঁ, আর এগুলো তোমাদের সিলেবাসে আছে, এগুলো বাইরের না। B2M এ পড়াই নাই, B2M কি জিনিস আই ডোন্ট নো। আচ্ছা যাই হোক, পারবো। আচ্ছা ঠিক আছে, ওকে গুড, পারলে তো ভালো, খুবই ভালো। ঠিক আছে, ওকে, তাহলে এই ছিল মোটামুটি আজকের ক্লাস। সো ধন্যবাদ এতক্ষণ ধরে ক্লাসটা করার জন্য। আই হোপ আপনারা সবাই ক্লাসের নোট তুলছেন। একটু কষ্ট করে গ্রুপে পোস্ট করে দিন, এই গ্রুপেও পোস্ট করে দিন, মেইন গ্রুপেও পোস্ট করে দিন। আর একটা কথা, নর্মালি আমি কখনো প্রমোশন করি না, বাট একটা জিনিস বলে রাখি, আমার যতগুলো একাডেমিক ব্যাচ আছে, 23-এর ফার্স্ট পেপার, 23-এর সেকেন্ড পেপার বা 22-এর অ্যাডমিশন ব্যাচ, প্রত্যেকটা ব্যাচ একটা ডিসকাউন্ট চলতেছে। সেটা হলো 999 টাকায় আপনি আমাদের যে কোনো কোর্সে এনরোল করতে পারবেন। সেটা আমাদের যে মেইন গ্রুপ অপদার্থের পদার্থ, সেখানকার যে অ্যানাউন্সমেন্ট, প্রথম অ্যানাউন্সমেন্টে গেলে আপনি খুঁজে পাবেন, অথবা আমাদের পেজ ফিজিক্স অফ স্টুপিডে একটা মেসেজ দিয়ে বললেই হবে, ভাই আমি অমুক কোর্সে এনরোল করতে চাই, আমাকে 999 টাকা এনরোল করবো আমি, আমাকে সুযোগ করে দেন, তাইলেই হবে, আর কিছু না। 23 তারিখ পর্যন্ত ডিসকাউন্টটা চলবে, চাইলে কাজে লাগাতে পারেন। আর আজকে HSC 24-এর কোর্স লঞ্চ হবে, ফার্স্ট পেপার একাডেমিক ব্যাচ, সেটা হবে রাত 9:30টায়। এবং আগামীকাল HSC 23-এর সিকিউ MCQ সলভিং ব্যাচ লঞ্চ হবে, যেখানে আমরা পুরো চ্যাপ্টার একবার করে শেষ করব, তারপর আমরা সিকিউ সলভ করব, তারপর আমরা MCQ সলভ করব, তারপর আমরা প্রবলেম সলভিং করব। সো আই গেস এই তো মোটামুটি বলার ছিল। ঠিক আছে, অ্যান্ড তোমরা যারা, অ্যান্ড কোর্স ফি খুবই রিজনেবল, হ্যাঁ, যেমন তোমার সিকিউ MCQ সলভিং আমি আচ্ছা রিভিল না করি, কালকে দেখতে পারবা, খুবই রিজনেবল কোর্স ফি, খুবই মানে খুবই অতিরিক্ত রিজনেবল, মানে চাইলে যে কেউ এনরোল করতে পারবে। ঠিক আছে, যাই হোক, হ্যাঁ ইউটিউবে দেওয়া হবে, আর আমাদের ইউটিউব চ্যানেলের নামও ফিজিক্স অফ স্টুপিড। মেক শিওর টু সাবস্ক্রাইব ইফ ইউ লাইক দিস ভিডিওস। ওকে, একটু সাবস্ক্রাইব করে দিও, আমাদের জন্য ভালো হয়, বেশি মানুষের কাছে পৌঁছাতে সুবিধা হয়। ওকে, তাহলে আজকের মতো ক্লাসটা আমি এখানেই শেষ করতেছি, ক্লাস নোট দিয়ে দিবনি। দেখা হচ্ছে নেক্সট শুক্রবার। টিল দেন টেক কেয়ার অফ ইয়োরসেলফ। আজকের মতো ক্লাস এখানেই শেষ। গুড বাই।